ওকে। আমাদের গত ক্লাসে আমরা সেকেন্ড যে স্টাডিটা আছে সেটার থিওরিটিক্যাল যে কথাবার্তা সেগুলো আমরা মোটামুটি বলেছি। লাস্ট যে দুটো ক্লাস আমরা নিয়েছি সেই দুটো ক্লাসে বেসিক্যালি প্রথম ক্লাসটাতে আমরা ডেটা কালেকশনের বিভিন্ন মেথড সম্পর্কে পড়েছি, মেথড এবং ইনস্ট্রুমেন্ট গুলো সম্পর্কে পড়েছি। এবং সেকেন্ড ক্লাসে পড়েছি ওই মেথড গুলোর মধ্যে সবচেয়ে পপুলার যে মেথড ইন্টারভিউ বা কোয়েশ্চেনের মেথড, সেই কোয়েশ্চেনের মেথডে একটা কোয়েশ্চেনিয়ারের কি কি টাইপ থাকতে পারে, কোয়েশ্চেনের ফর্ম কি কি হতে পারে, তারপর আম, কোন কোন ধরনের ওয়ার্ডিং বা ফ্রেজিং এগুলো অ্যাভয়েড করতে হয় সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে পড়েছি। আমরা আজকে গত ক্লাসে বলেছিলাম যে কোন কোন আহ মানে আমাদের এই লেভেলে তো একটা জব থাকবে, সেই জবটা আমরা কিভাবে করব আজকের ক্লাসে আমরা সেই জিনিসটা শিখবো। আমরা কি গত বছরের কোয়েশ্চেন গুলো ফলো আপ করেছি, কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি কেউ? এনিওয়ান? জি না ম্যাম, ম্যাম। করেছি ম্যাম। ঠিক আছে। এখানে আমার জবে কি কি ধরনের কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেন টাইপ গুলো আমি এখানে দেখিয়েছি। বেসিক্যালি একটাই কোয়েশ্চেন থাকে যে প্রিপেয়ার অ্যান ইন্টারভিউ শিডিউল বা প্রিপেয়ার আ কোয়েশ্চেনিয়ার, এরকম একটা কোয়েশ্চেন থাকে। আমরা পুরো কোয়েশ্চেনটা যদি পড়ি, একটা কোয়েশ্চেন যদি পড়ি, প্রিপেয়ার অ্যান ইন্টারভিউ শিডিউল অন দি, এখানে একটা টপিক থাকবে, সেই টপিকটার উপর একটা ইন্টারভিউ শিডিউল বা কোয়েশ্চেনিয়ার তোমাকে প্রিপেয়ার করতে হবে। Key topic: use of improved practices in maize cultivation by the farmers of Kornai village of Dinajpur district. তাহলে prepare an interview schedule on the use of improved practices in the maize cultivation by the farmers of Kornai village of Dinajpur district. আমি ডেটা কালেক্ট করছি ফার্মার্স কর্নাই ভিলেজের, দিনাজপুর ডিস্ট্রিক্টের কর্নাই ভিলেজের কিছু ফার্মারদের কাছ থেকে। কোন টপিকের উপর? তারা তাদের মেইজ কাল্টিভেশন, মানে ফার্মাররা যারা আছে তারা মেইজ কাল্টিভেশন করে, তারা সেই মেইজ কাল্টিভেশনে কোন কোন ইমপ্রুভ প্র্যাকটিসেস ইউজ করে এবং তার ফ্রিকোয়েন্সি বা এক্সটেন্ট কিরকম, তারা কি বেশি ইউজ করে না কম ইউজ করে না মডারেট ইউজ করে, এই জিনিসটা আমরা জানতে চেয়েছি। তো এই কোয়েশ্চেনটা আবার দুটো ভাগে বিভক্ত, একটা এ একটা বি। আমরা ভেরিয়েবল জানি কিনা, যেটার মান ভ্যারি করে, আমি ক্লাসে বলেছিলাম ভেরিয়েবল মানে হচ্ছে যেটির মান ভ্যারি করে, বা ভেরিয়েবল বলতে কোনো একটা জিনিসের অ্যাট্রিবিউট বা ক্যারেক্টারিস্টিক্স বোঝায়। যেমন একজন মানুষের এজ, এটা তার বয়স নির্ধারণ করে বা বয়স বলে, তো এই এজ একটা ভেরিয়েবল। আবার এডুকেশনাল কোয়ালিফিকেশন একটা ভেরিয়েবল, এটা তার পার্সোনালিটি ট্রেড দেখায়। তারপর অ্যানুয়াল ইনকাম, তার ইনকাম কত সেটা একটা ভেরিয়েবল হতে পারে। তার ফার্ম সাইজ কতটুকু সেটা একটা ভেরিয়েবল হতে পারে। তার অ্যাটিটিউড কিরকম সেটা একটা ভেরিয়েবল হতে পারে। এই যে এখানে আছে ইউজ, সে কতটুকু ইউজ করলো সেটা একটা ভেরিয়েবল হতে পারে। যেই জিনিসটার মান ভ্যারি করে সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল মেইনলি দুই প্রকার, অনেক ধরনের থাকতে পারে, বাট আমাদের কনসার্ন অনুযায়ী বা আমরা যেই টপিকে পড়াশোনা করব সেটা অনুযায়ী ভেরিয়েবল মেইনলি দুই প্রকার। কি কি? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি? যেগুলো ফ্রি, যেগুলো কোনো কিছুর উপর আহ নির্ভর করে না। যেমন একটা মানুষের এজ, এজ কি কোনো কিছুর উপর নির্ভর করে? নির্ভর করে না। এজ একটা সোলো এন্টিটি বা ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি, যেটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। তারপর আবার হতে পারে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা কোনো কিছুর উপর নির্ভর করে না। তারপর অ্যানুয়াল ইনকাম, ফার্ম সাইজ, এগুলো কোনো কিছুর উপর নির্ভর করে না, এগুলো একটা মানুষের ইন্ডিপেন্ডেন্ট পার্সোনালিটি ট্রেইট নির্ধারণ করে।
আচ্ছা, একটু ওয়েট করো। এই অনেকে ইয়ে করনি, এখনো আইডি, স্টুডেন্ট আইডি দাও নাই, আমি কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স দেব না। আমি অলরেডি বলেছি একবার, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম যাদের এখনো অ্যাটেন্ডেন্সের জন্য নিজেদের আইডি দাও নাই, তারা এখনো সময় আছে, নামটা রিনেম করো। আচ্ছা, তো এটা গেল হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার কিছু কিছু ভেরিয়েবল আছে যেগুলো অন্য ভেরিয়েবল গুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দ্বারা ইনফ্লুয়েন্সড হয়। যেমন একজন মানুষ কতটা ইমপ্রুভ প্র্যাকটিসেস, এখানে যে টপিকটা ইমপ্রুভ প্র্যাকটিসেস মানে ভালো প্র্যাকটিস মেজ কাল্টিভেশনে বা মডার্ন প্র্যাকটিস যেগুলোকে বলে, সেগুলো কতটুকু ইউজ করবে কি করবে না, এটা অন্য কিছু দ্বারা নির্ধারিত হতে পারে। যেমন হতে পারে যে যারা ইয়াং তারা বেশি মডার্ন প্র্যাকটিসেস ইউজ করবে রাদার দ্যান দি বা অ্যাজ কম্পেয়ার টু দি ওল্ডার ফার্মার্স। এটা হতে পারে, এটা একটা পসিবিলিটি। আবার যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বেশি, তারা ইমপ্রুভড প্র্যাকটিসেস বেশি ইউজ করতে পারে অ্যাজ কম্পেয়ার টু ইলিটারেট পিপল বা যারা একটু কম শিক্ষিত তাদের চেয়ে। এটা হতে পারে। এই যে ভেরিয়েবল গুলো যেগুলো অন্যান্য ভেরিয়েবল দ্বারা ইনফ্লুয়েন্স হয়, সেগুলোকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা প্রথমে কি জানলাম, যে আমাদের একটা কোয়েশ্চেন আসে, যেই কোয়েশ্চেনে একটা নির্দিষ্ট টপিকের উপর আমার ইন্টারভিউ শিডিউল তৈরি করতে বলা হয়, যেটার দুটো পার্ট থাকে। যেখানে প্রথম পার্টটিতে একটা পার্ট থাকে যেখানে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলোর অল্টারনেটিভ নেম বলা হয় এই যে সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স, অথবা এগুলোকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। আবার আরেকটা ভাগ থাকে যেখানে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেগুলো কি অন্য ভেরিয়েবল দ্বারা ইনফ্লুয়েন্স হয়। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলোকে বলেছি, যেগুলো অন্য কিছু দ্বারা ইনফ্লুয়েন্স হয় না। একজন মানুষের এজ, তার স্বভাবত ট্রেট, এটা অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। এডুকেশন অন্য কিছুর উপর নির্ভর করে না। ফার্ম সাইজ নির্ভর করে না। নির্ভর করতো কখন, যখন আমরা ফার্ম সাইজকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ইউজ করতাম। যেমন ফার্ম সাইজ কিভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করতে পারে, যদি আমি বলি যে একজন মানুষের ইনকামের উপর তার ফার্ম সাইজ ডিপেন্ড করতে পারে, যখন আমরা তাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গায় রেখে অন্য ভেরিয়েবলের ইনফ্লুয়েন্স দেখবো, তখন ফার্ম সাইজকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাউন্ট করতে পারি। কিন্তু আমাদের এই কনসার্নিং ক্ষেত্রে যেই পড়াশোনা আমরা করছি, সেখানে এডুকেশন, এজ, ফার্ম সাইজ, একজন মানুষের ফ্যামিলি সাইজ মানে ফ্যামিলিতে কতজন মেম্বার আছে, তারপর অ্যানুয়াল ইনকাম, তারপর তার সে কতটুকু ক্রেডিট ফ্যাসিলিটিস পায়, ক্রেডিট মানে হচ্ছে ঋণ কতটুকু পায় বা লোন কতটুকু পায়, তারপর তার অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, তার এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট। অর্গানাইজেশনাল পার্টিসিপেশন কি, সে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কতটুকু জড়িত এটা। এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট কি, বিভিন্ন ধরনের এক্সটেনশন মিডিয়া আছে। যেমন আম, আমাদের এক্সটেনশন অফিসে, উপজেলা এক্সটেনশন অফিসে কারা কারা থাকে, আহ উপজেলা এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, তারপর তোমার এসএও, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। তারপর হতে পারে যে আহ সে নিউজে, এগ্রিকালচারের নিউজ কত দেখে বা ফার্ম ভিজিট কতটুকু করে, এই জিনিসগুলোর সাথে একজন মানুষের কতবার সে মাসে বা বছরে কতটুকু কন্টাক্ট করে, এটা হচ্ছে এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট। তো এগুলো থাকে হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে টু এর এ তে তোমাকে এই জিনিসগুলো দেখাতে হয়। সেখানে তিনটা বা চারটা এরকম ভেরিয়েবল উল্লেখ করে দেওয়া থাকবে। এখানে এজ, এডুকেশন, ফার্ম সাইজ আছে তিনটা। আবার পরের কোয়েশ্চেনটা যদি দেখি, এখানে দেখো এজ, ফ্যামিলি সাইজ, অ্যানুয়াল ইনকাম আছে। পরের কোয়েশ্চেন দেখলে এজ, এডুকেশন, ফার্মিং এক্সপিরিয়েন্স, অ্যানুয়াল ইনকাম, চারটা আছে। পরের কোয়েশ্চেনে এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ, অ্যানুয়াল ইনকাম, এগুলো। এখানে এজ, এডুকেশন, ক্রেডিট রিসিভ, ট্রেনিং এক্সপিরিয়েন্স, তার ট্রেনিং এর এক্সপিরিয়েন্স কতটুকু সেটা। এরপর আছে এজ, ফ্যামিলি সাইজ, এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট। এরকম ভাবে আটটা নয়টা ভেরিয়েবল তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, এটা হচ্ছে তোমার সার্কেলই আসে। এক একটা গ্রুপে এক এক রকম ভেরিয়েবল এভাবে সিলেক্ট করে দেয়া হয়। কারো
যাদের চারটা আছে, কারো চারটা থাকতে পারে, কারো তিনটা থাকতে পারে। যদি ভেরিয়েবল গুলো বেশি বড় হয় সেক্ষেত্রে তিনটা থাকবে। এরকম তিনটা চারটা ভেরিয়েবল তোমাকে উল্লেখ করে দেয়া থাকবে, যেটা তোমাকে তোমার কোয়েশ্চেনারে ইনক্লুড করতে হবে। তাহলে কি কি ভেরিয়েবল থাকতে পারে আমি এই প্রথম কোয়েশ্চেনটাতে সেটা দেখাই তোমাদেরকে। এজ, এডুকেশন, ফার্ম সাইজের আগে তোমার থাকতে পারে ফ্যামিলি সাইজ, তারপর অ্যানুয়াল ইনকাম। এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ, অ্যানুয়াল ইনকাম, ফার্ম সাইজ, ক্রেডিট রিসিপ্ট। তারপর ট্রেনিং এক্সপিরিয়েন্স, ক্রেডিট রিসিপ্ট, ট্রেনিং এক্সপিরিয়েন্স, আচ্ছা অর্গানাইজেশনাল পার্টিসিপেশন। অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, এক্সটেনশন, মিডিয়া কন্টেন্ট। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9। আরো এক দুইটা থাকতে পারে, ওটা যখন আমি শীট দিব ওখানে হয়তো বা থাকবে। তাই এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ, অ্যানুয়াল ইনকাম, ফার্ম সাইজ, ক্রেডিট রিসিপ্ট, ট্রেনিং এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, এক্সটেনশন, মিডিয়া কন্টাক্ট। এটাকে এগুলোকে বলা হয়, আমি যেটা বললাম, সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। তাহলে একটা কোয়েশ্চেনারে তোমার দুটো পার্ট তোমাকে ইনক্লুড করতে হবে। এ তে থাকবে সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, আর বি তে থাকবে তোমার এই যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফোকাস ইস্যু। ডি ভেরিয়েবল অথবা ফোকাস ইস্যু, যেটা এভাবে উল্লেখ করে দেয়া থাকবে। এখানে ফোকাস ইস্যু হচ্ছে ইউজ ইউজ অফ ইমপ্রুভ প্র্যাকটিসেস ইন মেইজ কাল্টিভেশন। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফোকাস ইস্যু। তাহলে একটা কোয়েশ্চেনের দুটো পার্ট থাকবে। প্রথম পার্টে থাকবে সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেকেন্ড পার্টে থাকবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফোকাস ইস্যু। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে 9 10টা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের লিস্ট আছে, সেই লিস্টটার মধ্যে থেকে যে কোনো তিনটা বা চারটা ভেরিয়েবল উল্লেখ করে দেয়া থাকবে, সেগুলো তোমাকে দিতে হবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা একটাই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেটার আবার বিভিন্ন ধরনের টাইপ থাকবে। যেমন প্রথমটা হচ্ছে ইউজ। আমরা এখানে ইউজ দেখছি, ইউজ অফ ইমপ্রুভড প্র্যাকটিসেস, ইউজ, এটা একটা টাইপ। আরেকটা টাইপ হতে পারে ট্রেনিং নিডস। এই এই কোয়েশ্চেনটা পড়ো, প্রিপেয়ার অ্যান ইন্টারভিউ শিডিউল অন দ্য ট্রেনিং নিডস অফ দ্য উইমেন অফ করনাই ভিলেজ অফ দিনাজপুর ডিস্ট্রিক্ট। কিসের উপর ট্রেনিং? এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর উপর। আমার করনাই ভিলেজে মহিলাদের কোনো ট্রেনিং নিড আছে কিনা এটার উপর একটা কোয়েশ্চেনার প্রিপেয়ার করতে বলেছে। তাহলে একটা টাইপ ছিল ইউজ, আর একটা টাইপ হচ্ছে ট্রেনিং নিড। থার্ড টাইপ হচ্ছে নলেজ অফ সাস্টেইনেবল এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বাই দি ফার্মার্স অফ করনাই ভিলেজ। থার্ড টাইপ হচ্ছে নলেজ। ফোর্থ টাইপ হচ্ছে প্রবলেম অথবা কনস্ট্রেন্টস। তারা কি কি প্রবলেম ফেস করে কিসে? ইন অ্যাডপ্টিং কনজারভেশন এগ্রিকালচার। কনজারভেশন এগ্রিকালচার একটা খুবই নোন টার্ম। এই টপিকটাতে তারা কি কি প্রবলেম বা কনস্ট্রেন্টস, এটা যে কোনো একটা থাকতে পারে, প্রবলেম কনস্ট্রেন্টস, এটার মধ্যে যে কোনো একটা থাকবে। কি কি প্রবলেম ফেস করে সেগুলো তোমাকে লিস্ট ডাউন করতে হবে। আর দুটো পার্ট তো অবশ্যই থাকবে এখানে। এই যে দেখো, একটা পার্টে হচ্ছে সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স এ চারটা সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স দেওয়া হয়েছে, আর 2 নম্বর পার্টটাতে আছে তোমার হচ্ছে ফোকাস ইস্যু, যেটা টু ডিটারমাইন দি প্রবলেম ফেসড বাই ফার্মার্স ইন অ্যাডপ্টিং কনজারভেশন এগ্রিকালচার। ওকে। ফিফথ টাইপ হচ্ছে ফার্মার্স অ্যাটিটিউড, এটা ফিফথ। আর লাস্ট টাইপ হচ্ছে অ্যাডপশন অফ হাইব্রিড মেইজ। এগুলো হচ্ছে তোমার টাইপ। তাহলে এই ছয়টা, পাঁচটা বা ছয়টা যেটা আছে টাইপের উপর তোমাকে এক একটা গ্রুপে এক এক রকম তোমাকে টপিক দেয়া হবে।
টাইপ দেয়া হবে, টপিক দেয়া হবে, ঠিক আছে? যেমন যে কোনো একটা টাইপ থাকতে পারে, ট্রেনিং নিড, সেখানে টপিক যে তোমার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর উপরই হবে তা না, অন্য কিছুও হতে পারে। টপিক ওখানে ইনস্ট্যান্ট তোমাকে চিন্তা করতে হবে যে এই টপিকে কি কি প্রবলেম তোমাকে তুমি তোমার ফার্মাররা ফেস করতে পারে, সেগুলো তোমাকে লিস্ট ডাউন করতে হবে। এটা তোমার ইনস্ট্যান্ট, তোমার নলেজ কতটুকু আছে ওই টপিকের উপর সেটার উপর, এটা পুরোপুরি তোমার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। এখন তুমি বলতে পারো যে ম্যাম যে আহ, যে কোনো টপিক, আমার হয়তো সময় কম, আমি আমার মাথায় হয়তো বা কিছুই আসলো না, আমি কোনো কোয়েশ্চেন ইয়ে করতে পারছি না, বা প্রবলেম গুলো বা ট্রেনিং নিড গুলো লিস্ট ডাউন করতে পারছি না, আমার মাথায় কিছুই আসছে না। আমি তোমাকে বলে রাখি মার্কিংটা কিভাবে হয়। মার্কিং হয় কোয়েশ্চেনিয়ারে, মার্কিং বেসিক্যালি হয় দুটো জিনিসের উপর। একটা জিনিস হচ্ছে তোমার ফরম্যাটিং, তোমার কোয়েশ্চেনটা কত সুন্দর করে, কত অ্যাট্রাকটিভলি তুমি ফরম্যাটিং করতে পারলা, এবং তোমার কোয়েশ্চেনে যা 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 চেয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো চেয়েছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো চেয়েছে, সবগুলোই তোমার কোয়েশ্চেনিয়ারে ইনক্লুডেড আছে কিনা, এটা দেখা হয় প্রথমত। সেকেন্ডটা দেখা হয় তোমার স্কেল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের তোমার স্কেল ঠিক আছে কিনা, কোন স্কেলে মেজার করছো সেটা ঠিক আছে কিনা, তোমার কম্পোনেন্ট কি হলো সেটার চেয়ে বেশি জরুরি তোমার স্কেল ঠিক আছে কিনা। আমরা দেখবো যখন উদাহরণ, তখন তোমরা এই স্কেল আর কম্পোনেন্টটা আরো তোমাদের ক্লিয়ার হবে। তাহলে এই জিনিসটা মার্ক ডাউন করো যে কোন কোন বিষয়ের উপর মার্কিং হয়। তোমার এত চিন্তা করার দরকার নাই যে এই একটা টপিক দিয়েছে, এই টপিকে তো আমি কিছুই জানি না, আমি তো কিছুই লিখতে পারলাম না, বা বা ধরো এটাই ধরো, যদি তুমি প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে চাও যে কনজারভেশন এগ্রিকালচারে কি কি প্রবলেম একজন ফেস করে, তোমার মাথায় তখন কিছুই আসছে না। 10টা প্রবলেম যে তুমি লিস্ট ডাউন করবে, তোমার মাথায় কিছুই আসছে না যে কোন কোন প্রবলেম ফেস করতে পারে। ঠিক আছে, আসলো না, তুমি নিজের মতো করে লিখলে। এখন তোমার মাথায় যদি থাকে আল্লাহ, এই এই প্রবলেম লিখলাম, এটা তো মোটেই রেলিভেন্ট কিছু না, আবার খুবই ইরেলিভেন্ট কিছু দেয়া যাবে না, যে তুমি কনজারভেশন এগ্রিকালচারের জায়গায় একজন মানুষ মাছ চাষে কি প্রবলেম ফেস করে সেটাও আবার দেয়া যাবে না। রেলিভেন্ট, ক্লোজলি রেলিভেন্ট প্রবলেম আইডেন্টিফাই করলেই হবে। বাট মার্কিংটা কিসের উপর হবে বললাম, তোমার ফরম্যাটিং কত সুন্দর হচ্ছে, এবং তুমি স্কেল নির্ধারণ করতে পারছো কিনা, কোন টাইপ বা কোন ভেরিয়েবল কোন স্কেলে মেজার হয় সেই জিনিসটা তোমার ঠিক আছে কিনা মার্কিং হয় এই দুটা বিষয়ের উপর বেসিক্যালি। সো এই জিনিসটাতে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা দুটা জিনিস জানলাম, যে আমাদের কোয়েশ্চেনে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফোকাস ইস্যু। ফোকাস ইস্যুর আবার 6টা টাইপ হতে পারে, যেগুলো বিভিন্ন টপিকে হবে। 6টা টাইপ কি কি? একটা হচ্ছে ইউজ, একটা ট্রেনিং নিড, একটা নলেজ, একটা প্রবলেম বা কনস্ট্রেইন্ট, একটা অ্যাটিটিউড, একটা অ্যাডপশন, যে কোনো একটা থাকবে, এবং কোনো গ্রুপের সাথে কোনো গ্রুপেরটা ম্যাচ করবে না, এক একটা গ্রুপে এক এক রকম। যদি টাইপ ম্যাচ করেও যায়, তোমার টপিক আলাদা হবে। এরকম একটা কোয়েশ্চেনটা এইভাবে সেট করা হয়। তো তোমাকে মাথায় রাখতে হবে আমি কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছি, এবং স্কেল নির্ধারণ তোমার ঠিক আছে কিনা। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা আমাকে এখন বলো। সবাই কি বুঝেছি? কথা বলতে হবে। ম্যাম কোশ্চেনারের মার্কিংটা? কোয়েশ্চেনারের মার্কিং এক এক সময় এক এক রকম। মিডে কতর মধ্যে তোমাদের কয় ক্রেডিটের এটা? ম্যাম 1 ক্রেডিট। এক ক্রেডিটে মার্কিং মিডে হয়তো বা 2 থাকবে এরকম, আর ফাইনালে 4 বা 5 এরকম। কিন্তু মার্কিং যাই হোক, তোমার কম্পোনেন্ট একই থাকবে, সেটা তোমার 6 মার্ক হলেও যেটা হতো, বা 10 মার্ক হলেও যেটা হতো, তোমার 2 মার্কেও সেটা হবে, 4 মার্কেও সেটা হবে। হয়তো একটু কম বেশি হবে, বাট কম্পোনেন্ট তোমার একই, সময়ও একই। জি ম্যাম। কোয়েশ্চেন নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে, যে কোয়েশ্চেনটা কিভাবে সেট হয়, বা বুঝি নাই, টাইপ গুলো বুঝি নাই? সবাই বুঝেছো? কথা বলতে হবে, না বুঝলে বলো, আমি আবার বলবো, সমস্যা নাই, কিন্তু কোয়েশ্চেনের টাইপটা তোমার বোঝা জরুরি, আদারওয়াইজ আনসার করতে পারবে না।
বুঝেছো সবাই? জি ম্যাম। রেসপন্স করতে হবে রে ভাই, তোমরা জয়েন করে যদি চুপ করে থাকো লাভ নাই তো। রেসপন্স না করলে আমি বুঝবো কিভাবে তোমরা বুঝেছো কিনা? ম্যাম কোয়েশ্চেনিয়ারের মধ্যে বলো। ম্যাম এখানে কি পার্সোনাল ডিটেলও অ্যাড করতে হবে? বুঝি নাই লাইক পার্সোনাল। যেমন ম্যাম একজন ফার্মার্সের কি কি মানে ডেমোগ্রাফিক যেগুলো ইয়ে থাকে ওইগুলো। সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স মানেই সোশিও ইকোনমিক ডেমোগ্রাফিক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। ওগুলো পার্সোনালিটি ট্রেড, সোশিও ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বা সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স সবগুলোই একটা আরেকটার অল্টারনেটিভ নেম, একই জিনিস। ওকে ম্যাম। ওকে, তাহলে কোয়েশ্চেন নিয়ে আমাদের মনে হয় কোনো প্রশ্ন নাই। আমরা হচ্ছে এখন দেখি যে আমরা কিভাবে জিনিসটা করব। একটা ডেমো কোয়েশ্চেনিয়ার আমরা এখন দেখব কিভাবে কোয়েশ্চেনিয়ারটা শুরু হবে। দেখো, আমি বলেছিলাম যে ফরম্যাটিং এর কথা, ফরম্যাটিং কত সুন্দর হবে সেটার উপর তোমার মার্ক নির্ধারণ করবে। দেখো, এটা একটা ফরম্যাটিং যেখানে প্রথমে থাকবে ডিপার্টমেন্টের নাম, কাদের জন্য করছো, হাজী মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর, তারপর এই কথাটা থাকতে হবে যে অ্যান ইন্টারভিউ শিডিউল ফর দ্য রিসার্চ স্টাডি এন্টাইটেলড, কোন টপিকের উপর বা কোন টাইটেলের উপর তুমি এটা করছো। এই টাইটেলটা কোনটা হবে? ওই যে তোমার কোয়েশ্চেনিয়ারে বা কোয়েশ্চেনে এই যে ইনভার্টেড বা ইয়ে কমার মধ্যে যেটা আছে সেটা তোমার টাইটেল হবে। যদি এইটা হতো, ধরো ইউজ অফ, এটা পুরাটাই তোমাকে টাইটেল হিসেবে এভাবে এখানে নিয়ে আসি সেটা লিখতে হবে। এবং অবশ্যই এটা বড় ফন্ট হবে, একটু বড় হবে, বড় করে লিখবে, বোল্ড ফরম্যাটে লিখবে, একটু মোটা করে লিখবে, যাতে স্ট্যান্ড আউট করে বা এই জিনিসটা ফোকাস করে। হ্যাঁ, টাইটেলটা যাতে ফোকাসড হয় সেজন্য একটু বড় করে লিখবে, প্লাস হচ্ছে একটু ইয়ে করে লিখবে, মানে বোল্ড করে লিখবে। এবং দেখো, এই যে প্রত্যেকটা ওয়ার্ড তোমার প্রিপোজিশন এবং আর্টিকেল ছাড়া, আর্টিকেল এবং প্রিপোজিশন ছাড়া বাকি সবগুলো ওয়ার্ডে প্রথম অক্ষর বড় হাতের করে লিখবে। টাইটেল কি কি কত সুন্দর করে লিখছো এটার উপরও মার্ক আছে। আমি বলেছি না, ফরম্যাটিং, এই ফরম্যাটিং এর মধ্যে এই জিনিসগুলো থাকে। তোমার অন্যান্য লেখাগুলো যতটুকু ফন্টে হবে, টাইটেলটা একটু বড় করে লিখবে, বোল্ড করে লিখবে, এবং এই টাইটেলের মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশন ছাড়া বাকি ওয়ার্ডগুলোর প্রথম অক্ষর বা প্রথম লেটার বড় হাতের করে লিখবে, টাইটেলটা যাতে স্ট্যান্ড আউট করে। ঠিক আছে, একটু মোটা করে লিখবে। ওকে, গেল এইটুকু পার্ট। তারপর স্বভাবতই ডেট থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, নেম অফ দ্য রেসপন্ডেন্ট, তার ফাদার বা হাজবেন্ডস নেম, ভিলেজ, ইউনিয়ন, উপজেলা, এগুলা সবগুলার ক্ষেত্রেই কমন। যেই টপিকই থাকুক, টাইটেল বাদ দিয়ে এইটুকু জায়গা প্রত্যেকটা ইন্টারভিউ শিডিউলের জন্যই সেম হবে। ঠিক আছে, এটা এক এক জায়গায় এক রকম হবে না, শুধুমাত্র টাইটেল বাদ দিয়ে এইটুকু জিনিস প্রত্যেক ইন্টারভিউ শিডিউলে তোমাকে একদম সেম, তুমি প্র্যাকটিস করে যাবে, সেম এই জিনিসগুলোই তোমাকে রাখতে হবে। এবং এই যে নাম, হাজবেন্ডস নেম বা ফাদার্স নেম, ভিলেজ নাম, ইউনিয়ন, এগুলো পূরণ করতে হবে না, তোমাকে মাথায় রাখতে হবে এটা একটা ফরম্যাট, তুমি কারো কাছ থেকে ডেটা কালেক্ট করো নাই। সো এই কোয়েশ্চেনিয়ার বা ইন্টারভিউ শিডিউলের কোনো ইনফরমেশনই তোমাকে ফিল আপ করতে হবে না। কোয়েশ্চেনিয়ার মানে একটা কোয়েশ্চেন ফর্ম তৈরি করা বা ইন্টারভিউ শিডিউল তৈরি করা, যেটা দিয়ে তুমি পরবর্তীতে ডেটা কালেক্ট করবে। অনেকে, এটা কেন বললাম, অনেকে যেটা হয় যে এই জিনিসগুলো পূরণ করে দেয়, তার নিজের এজ লিখে দেয়, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে দেয়। নো, তুমি এখানে একটা কোয়েশ্চেন ডেভেলপ করছো, তুমি তো আনসার ডেভেলপ করছো না। সো কোনো ধরনের ইনফরমেশন তোমরা ফিল আপ করবে না। তাহলে যেটা বললাম যে এই জিনিসটুকু প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্যই সেম, শুধু টাইটেলটা চেঞ্জ হবে, টাইটেলটা একটু বড় হবে, বোল্ড হবে, আর্টিকেল প্রিপোজিশন বাদ দিয়ে সবগুলো অক্ষর, প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে। আর নিচে কি কি থাকবে, এই দেখো, এইটুকু লিখলাম, লিখার পর একটু গ্যাপ দিবা, একটা লাইন একটু এখানে একটু গ্যাপ দিয়ে পরে টাইটেলটা লিখবা যাতে টাইটেলটা স্ট্যান্ড আউট করে, তারপর আরেক লাইন গ্যাপ দিয়ে
তুমি এই যে এগুলো লিখবা একটু গ্যাপ গ্যাপ দিয়ে, প্রত্যেকটা সেকশন ওয়াইজ যাতে আলাদা করা যায় এরকম সুন্দর করে গ্যাপ গ্যাপ দিয়ে লিখবা, যাতে প্রিন্টের জিনিস তো এমনিই তুমি একটু গ্যাপ দিলে সুন্দর লাগে, কিন্তু তোমার হাতের লেখা তো আর প্রিন্টের মতো হবে না, তাই না? সেজন্য প্রিন্টে গ্যাপ না থাকলেও তোমার হাতের লেখা যখন লিখবা তখন একটু সেকশন ওয়াইজ সেকশন গুলা একটা করে লাইন গ্যাপ গ্যাপ দিয়ে লিখবা, যাতে একটার সাথে আরেকটার একটু পার্থক্য থাকে বা স্ট্যান্ড আউট করে। এই জিনিসটা মাথায় রাখবা, তাহলে তোমার দেখতে সুন্দর লাগবে, তোমার এক্সামিনার যে আছে সে প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদা ভাবে তোমাকে সুন্দর করে মার্কিং করতে পারবে। গেল এইটুকু পার্ট গেল। এখন আসি ওই যে বলেছি যে সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স, প্রথমে থাকে সিলেক্টেড ক্যারেক্টারিস্টিক্স বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো। এখানে কোনো নাম্বারিং তোমাকে করতে হবে না, একবারই নাম্বারিং করবা যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 এ বি দুটো একসাথে করতে পারো, এখানে উপরেই লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। অথবা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ওখানে যাই বি লিখতে পারো, কোনো সমস্যা নাই। এটা তুমি অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 এ লিখে এটা শুরু করে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা শেষ হওয়ার পর তারপর অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 এ লিখে 2 বি লিখে তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শুরু করতে পারো, অথবা একবারেই উপরে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 এ অ্যান্ড বি এটাও লিখতে পারো, দুইভাবে লিখতে পারো। আমার মনে হয় যে একবারে লেখা ভালো, যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 এ অ্যান্ড বি। যারা যদি কেউ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না পারো সেক্ষেত্রে তখন আলাদা করে লিখতে পারো যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 এ তারপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আগে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 2 বি, এভাবে। বাট যারা পুরাটাই পারবা তারা একবারে লেখাই ভালো, 2 এ অ্যান্ড বি। এখন আসি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। প্রথম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখো এজ, 1 নাম্বার দিবা দিয়ে এজ লিখবা, এটাও একটু বোল্ড হবে। আমার মনে হয় কি এগুলো একটু ভালোভাবে লিখতে হলে তুমি ব্লু কালারের পেন ইউজ করতে পারো, শুধুমাত্র এই যে এটার জন্য, মানে হেডিং গুলা, ভেরিয়েবলের হেডিং গুলা ব্লু কালারের জেল পেন দিয়ে তুমি লিখতে পারো, বা এমনি ব্লু কালার নর্মাল বল পয়েন্ট পেন দ্বারাও এই ভেরিয়েবলের নামগুলো লিখতে পারো। টাইটেলটাও পারলে অন্য কালার দিয়ে লিখতে পারো, বাট আমার মনে হয় যে টাইটেলটা ব্ল্যাক অ্যান্ড বোল্ড লিখলে বেশি ভালো। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো তোমরা ব্লু কালারে লিখতে পারো। তাহলে এজ, এজের এখানে কি হবে, সব সময় এরকম হবে, হাউ ওল্ড আর ইউ, এখানে একটা বক্স করে দিবা তারপর ইয়ার্স লিখবা যেরকম আছে, আমি যেরকম দেখাচ্ছি সেরকম করে, এগুলো সবগুলোর জন্য ফিক্সড, এগুলো চেঞ্জ হবে না। এজ আমি যেগুলো দেখালাম 9টা বা 10টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেখালাম, সবগুলোর ফরম্যাট এরকম সেম হবে, যা আসে কোয়েশ্চেনের যেটা তোমাদেরকে দেয়া হবে একটা ডেমো সেরকমই থাকবে সব কোয়েশ্চেনারে। তাহলে এজ এরকম করে ব্লু দিয়ে বোল্ড করে দিবা, হাউ ওল্ড আর ইউ, তারপরে এরকম একটা বক্স করে ইয়ার্স। এডুকেশনাল কোয়ালিফিকেশনও সেম, মেনশন ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে 3টা 4টা অপশন করে দিবা, ডু নট না, এটা হবে ক্যান নট রিড অ্যান্ড রাইট, তারপর একটা বক্স করে দিবা, ক্যান সাইন নেম অনলি, শুধু সাইন করতে পারে, এটার তো দরকার নাই। রিড আপ টু কোন ক্লাস পর্যন্ত পড়েছে, 3টা অপশন রাখবা এডুকেশনাল কোয়ালিফিকেশনে। তাহলে ক্যান নট রিড অ্যান্ড রাইট, শুধু নাম সাইন করতে পারে কেউ, প্রথম জন হচ্ছে কেউ যদি পড়তে না পারে সে এখানে টিক দিবে, শুধু যদি নাম সাইন করতে পারে এখানে টিক টিক দিবে, আর থার্ড অপশন থাকবে রিড আপ টু ক্লাস অমুক, অমুক ক্লাস পর্যন্ত আমি পড়েছি, এটার জন্য। এটা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশন। ফ্যামিলি সাইজ, প্লিজ মেনশন ইয়োর ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং ইউ, তুমি সহ তোমার ফ্যামিলিতে কতজন আছে, মেল এতজন আছে, ফিমেল এতজন আছে, টোটাল কতজন। আবারও বলছি তোমাকে ফিল আপ করতে হবে না, তুমি জাস্ট কোয়েশ্চেনটা এভাবে সেট করবা, এরপর এটার দরকার নাই। ফার্ম সাইজে, ফার্ম সাইজে কি কি দিবা, ফার্ম সাইজের সময় এরকম একটা ছক করতে হবে, ছক করবা, সিরিয়াল নাম্বার থাকবে, ল্যান্ড টাইপ, এই যে ফার্ম সাইজের ক্ষেত্রে এই কম্পোনেন্ট গুলো সবগুলোই তোমাকে দিতে হবে। কি কি ফার্ম সাইজের মধ্যে কি কি থাকতে পারে, সে যেই বাসায় থাকে সেইটুকু এরিয়া, তার যদি কোনো নিজের কাল্টিভেশন এরিয়া থাকে, ওন ল্যান্ড আন্ডার ওন কাল্টিভেশন, এটা। অন্যজনকে যদি বর্গা দিয়ে থাকে, বর্গাটা অবশ্যই ইটালিক ফর্মে হবে, লেখার ক্ষেত্রে প্রিন্টেড ক্ষেত্রে ইটালিক ফর্ম হবে,
তুমি যখন হাতে লিখবে তখন নিচে বর্গার নিচে আন্ডারলাইন করে দিবে। ল্যান্ড গিভেন টু আদার্স, কাউকে বর্গা দিয়েছে সেই ল্যান্ড, আবার কারোর কাছ থেকে বর্গা নিয়েছে সেই ল্যান্ড। আবার ল্যান্ড টেকেন ফ্রম আদার্স অ্যাজ লিজ, কারোর কাছ থেকে লিজ নিয়েছে সেটা। তাহলে ফার্ম সাইজের মধ্যে কি কি এরিয়া তোমাকে ইনক্লুড করতে হবে? হোমস্টেড এরিয়া, তারপর নিজের ল্যান্ড যেটা সে নিজে কাল্টিভেট করে, অন্যকে বর্গা দিয়েছে সেরকম ল্যান্ড, অন্যের কাছ থেকে বর্গা নিয়েছে সেরকম ল্যান্ড। বর্গার সময় অবশ্যই এখানে বর্গার নিচে আন্ডারলাইন করবা, কারণ বর্গা কোনো হচ্ছে ইংলিশ ওয়ার্ড না, অন্য একটা ওয়ার্ড, লোকাল ওয়ার্ড, সেহেতু এখানে বর্গাটা আন্ডারলাইন করতে হবে। এরপর ল্যান্ড টেকেন ফ্রম আদার্স অন লিজ, এখানে ইকুয়েশনটা ভুল আছে, আমি যখন ইয়েটা দিব তখন মানে ডেমোটা দিব ওখানে ঠিক থাকবে। এই যে বর্গা যেগুলো ল্যান্ড, এগুলো টোটাল ল্যান্ডটা তাহলে কি হবে, সবগুলো যোগ করে তো তার টোটাল ল্যান্ড হবে। কিন্তু বর্গা যেগুলো দিয়েছে সেগুলো অবশ্যই হাফ করে ধরতে হয়, টোটাল না, এইটার হাফ হচ্ছে বর্গা। সবগুলো যোগ হবে যেমন আছে তেমন, কিন্তু বর্গা যতটুকু নিয়েছে বা দিয়েছে সেটা এরকম করে হাফ করে সেটা যোগ করতে হয়। তো ইকুয়েশনটা হবে এরকম, এভাবে দিবে। আর এরিয়া কি কি ইউনিটে মেজার করবে, একটা থাকবে লোকাল ইউনিট আর একটা থাকবে হেক্টর, এরকম করে ছকটা তৈরি করবে। এটা গেল ফার্ম সাইজ। অ্যানুয়াল ইনকাম, প্লিজ মেনশন ইউর অ্যানুয়াল ইনকাম অ্যাকর্ডিং টু দ্য ফলোইং সোর্সেস, কোন সোর্স থেকে তোমার অ্যানুয়াল ইনকাম আসে। এখানে সিরিয়াল নাম্বার থাকবে, কোন সোর্স, এগ্রিকালচার, ফিশারিজ, সার্ভিস, না বিজনেস, নাকি অন্য কোনো সোর্স আছে সেগুলো। নিজে কতটুকু ইনকাম করো, ফ্যামিলি কতটুকু ইনকাম আসে, সবগুলা টোটাল, এরকম ছকটা এভাবে তৈরি করবে। যেভাবে তোমাকে ডেমোটা দেওয়া হবে সেই ডেমো অনুযায়ী ছক তৈরি করবে। এখানে ফিশিং এক্সপিরিয়েন্স আছে কারণ এটা একটা ফিশারিজ এর একটা কোয়েশ্চেনিয়ার, ফিশারিজ এর স্টুডেন্টের কোয়েশ্চেনিয়ার। এখানে তুমি ফার্মিং এক্সপিরিয়েন্স, তোমার এগ্রিকালচারের ক্ষেত্রে ফার্মিং এক্সপিরিয়েন্স, কত বছর ধরে ফার্মিং করে সেই জিনিসটা এখানে দেবে। তারপর ট্রেনিং রিসিভ, যে তুমি কোনো ট্রেনিং রিসিভ করেছো কি না। ইয়েস হলে ইয়েস এর পাশে একটা বক্স, নয় নো এর পাশে একটা বক্স, ইয়েস হলে সে ইয়েস টিক দিবে, নো হলে নো টিক দিবে। যদি ইয়েস হয় তাহলে কতদিন ট্রেনিং নিয়েছি, ইফ ইয়েস হোয়াট ইজ দ্য টোটাল ডিউরেশন ইন ডেজ, এভাবে ডেজ দেয়া থাকবে। ক্রেডিট অ্যাভেলেবিলিটি, সে কার কাছ থেকে কতটুকু ক্রেডিট বা লোন নিয়েছে সেটা অ্যামাউন্ট অফ, এই সেই অ্যামাউন্টটা সহ আমরা এখানে নেই। এনজিওর কাছ থেকে কতটুকু নিয়েছে, ব্যাংক কি কি ব্যাংক আছে সেগুলোর কাছ থেকে কতটুকু নিয়েছে, আবার অনেকে টাকা ধার দেয় মানি লেন্ডার্স, তাদের কাছ থেকে নিয়েছে কিনা, ফ্রেন্ডের কাছ থেকে নিয়েছে কিনা, নেইবারের কাছ থেকে নিয়েছে কিনা, রিলেটিভের কাছ থেকে নিয়েছে কিনা, আর এই পাশে অ্যামাউন্ট কতটুকু নিয়েছে সেটা, আর নিচে টোটাল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো আবারও বলছি, যেটা তোমার কোয়েশ্চেনের তোমাকে ডেমো দেয়া হবে এক্স্যাক্টলি সেভাবেই তোমাকে সেটা কোয়েশ্চেনে আনসার করতে হবে। এটা মুখস্থের মতো, এখানে তোমার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর কিছু নেই, এটা একটা মানে রেজিস্টার্ড ফরম্যাট, তোমাকে সেই ফরম্যাট অনুযায়ী দিতে হবে। আচ্ছা, এরপর সেই যে এক্সটেনশন মিডিয়া কন্টাক্টের কথা বলেছি, কোন কোন এক্সটেনশন মিডিয়ার সাথে কতটুকু কন্টাক্ট হয়। এখন এই যে স্কেলের কথা বলেছিলাম, এটা হচ্ছে স্কেল। দেখো, প্রথমত আমরা এক্সটেনশন মিডিয়া গুলো দেখি কি কি হতে পারে। সিনিয়র ফিশারিজ অফিসার, বললাম যে এটা ফিশারিজ এর একজন স্টুডেন্টের, সো সে ফিশারিজ অফিসার দিয়েছে। তোমার ক্ষেত্রে হবে উপজেলা এগ্রিকালচার অফিসার, এগ্রিকালচার এক্সটেনশন অফিসার, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। এখানে তিন ধরনের কন্ট্যাক্টে হয়ে থাকে, ইন্ডিভিজুয়ালি যাদের সাথে কন্ট্যাক্ট করে, মানে ম্যান টু ম্যান যে যাদের সাথে কন্ট্যাক্ট করে, সেগুলোর মধ্যে এনজিও পার্সোনাল হতে পারে, ফিড ডিলার, বা তোমার ক্ষেত্রে ইনপুট ডিলার বা সিড ডিলার, এরা হতে পারে যাদের সাথে ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট হয়। গ্রুপ কন্ট্যাক্টে হতে পারে কি, গ্রুপ ডিসকাশন হতে পারে, মেথড ডেমনস্ট্রেশন, রেজাল্ট ডেমনস্ট্রেশন হতে পারে, বিভিন্ন এগ্রিকালচার ফেয়ার হতে পারে। গ্রুপ কেন বলা হচ্ছে, যেখানে অনেক মানুষের সাথে কথা বলে তুমি এক্সটেনশন ইনফরমেশন পেয়ে থাকো, সেজন্য এখানে গ্রুপ কন্ট্যাক্ট বলা হয়েছে। আর মাস কন্ট্যাক্ট, তোমাদের এগুলো সম্ভবত পড়ানো হয়েছে এক্সটেন্ট অফ কন্ট্যাক্টের ক্ষেত্রে, মাস মিডিয়া, তারপর হচ্ছে গ্রুপ কন্ট্যাক্ট, এগুলো কমিউনিকেশনে পড়ানোর কথা। আমি জানি না তোমাদের পড়িয়েছি কিনা, টিচিং এইড এর ক্ষেত্রেও পড়ানোর কথা, তোমাদের এই লেভেলে এটা থাকার কথা। মাস কন্ট্যাক্টে কি কি থাকতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, টিভি হতে পারে, নিউজ পেপার হতে পারে, ম্যাগাজিন হতে পারে, এই তিনটা আলাদা। এখন কন্ট্যাক্ট, এক্সটেন্ট অফ কন্ট্যাক্ট, স্কেল,
কি স্কেলে তারা কন্টাক্ট করে। স্কেলটা কিরকম হয়? স্কেল সব সময় ছোট থেকে বড়তে হয়, একটা নির্দিষ্ট গ্যাপে ছোট থেকে বড় হয়। যেমন একজন মানুষ, সে নট অ্যাট অল ক্লিক করলো বা টিক দিল, মানে তার জিরো কন্টাক্ট, তার সাথে কোনো কন্টাক্টই নাই। আবার যদি একটু কন্টাক্ট থাকে, মানে জিরোর চেয়ে একটু ভালো, মনে করো যে এক দুইবার সে মাসে দেখা করে বা এক দুইবার ইয়ারে দেখা করে একজনের সাথে বা কন্টাক্টটা নিয়ে থাকে, তার ক্ষেত্রে হবে রেয়ারলি। আবার তার চেয়ে একটু বেশি কন্টাক্ট করে, এক দুইবার না হয়ে সেটা তিন চারবার হয় মাসে বা বছরে, সেটা হবে ওকেশনালি। একটু চিন্তা করো, নট এট অল মানে একদমই না, রেয়ারলি মানে এই খুবই কদাচিৎ, একদম মানে নাই বললেই চলে, বাট আছে, অল্প একটু আছে। তার চেয়ে একটু বেশি ওকেশনালি মানে মাঝে মাঝে। আর রেগুলারলি মানে সব সময় দেখা করি। তাহলে এই স্কেলটা বোঝো, সব সময় ছোট থেকে বড়র দিকে যাচ্ছে স্কেলটা। কারো একদমই কন্টাক্ট নেই, কারো একটু কন্টাক্ট আছে, কারো মাঝে মাঝে কন্টাক্ট আছে, কারো অনেক বেশি কন্টাক্ট আছে। তো এই স্কেল ডেভেলপমেন্টটা তোমাকে বুঝতে হবে। এক্সটেনশন মিডিয়া কন্টাক্টের ক্ষেত্রে সবসময় এই স্কেলই ইউজ হয়, নট এট অল, রেয়ারলি, তারপরে ওকেশনালি, তারপরে রেগুলারলি। রেগুলারলি মানে 5-6 বার বা 4-5 বার এরকম করে তোমাকে টাইমস অফ দ্য ইয়ার বা টাইমস অফ দ্য উইক, টাইমস অফ দ্য মান্থ এভাবে দিয়ে দিতে হবে। এই গেল এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট। আচ্ছা, এখন আর আর কয়েকটা বাকি আছে, সেটা হচ্ছে এই যে অর্গানাইজেশনাল পার্টিসিপেশনের কথা যেটা বললাম, বিভিন্ন অর্গানাইজেশনের নাম দিতে হবে। সেই অর্গানাইজেশন কি কি থাকতে পারে? স্কুল কমিটি হতে পারে, কমিউনিটি বেসড ফিশারিজ ম্যানেজমেন্ট কমিটি, রুরাল ফিশ ফার্মার্স কমিটি, মাদ্রাসা কমিটি, মন্দির কমিটি, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি, ইউথ ক্লাব। এগুলোর সাথে তার এগুলোতে একজন ইন্ডিভিজুয়াল যার কাছ থেকে আমি ডেটা নেব, সে কতটুকু পার্টিসিপেট করে বা কিভাবে পার্টিসিপেট করে। ওই যে বললাম ছোট থেকে বড়, নো পার্টিসিপেশন, সে পার্টিসিপেশনই করে না। আর পার্টিসিপেশন যারা করে তারা হয় জেনারেল মেম্বার হিসেবে করে, কেউ কেউ এক্সিকিউটিভ মেম্বার হিসেবে করে, কেউ কেউ চিফ এক্সিকিউটিভ হিসেবে করে। মানে এই কমিটিগুলোর চিফ এক্সিকিউটিভ হিসেবে অনেকে থাকতে পারে, বা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে অনেকে থাকতে পারে, অনেকে আবার জেনারেল মেম্বার হিসেবে থাকে, অনেকে কোনো পার্টিসিপেশনই নাই। তো এইভাবে তোমার প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তোমাকে সেট করতে হবে, যেটা ফরম্যাট অলরেডি দেয়া থাকবে। এখানে আমি বারবার বলছি যে তোমার নিজের থেকে চেঞ্জ করার কিছু নেই, এটা যেটা তোমার ডেমোতে থাকবে সেরকম করেই তোমাকে দিতে হবে। প্রত্যেকটা ভেরিয়েবল তোমাকে শুধু জানতে হবে যে কিভাবে কোনটা মেজার করা হয় সেটা। এখন বলো, এই পর্যন্ত কার কি কোয়েশ্চেন আছে? আমরা একটু কোয়েশ্চেন নেই। সবাই বুঝেছো? জি ম্যাম, বুঝেছি। কালার পেন ইউজ করে টাইটেল লেখা যাবে কিনা? কালার পেন বললাম তো, কালার পেন ইউজ করা যাবে, বাট আমার মনে হয় যে টাইটেলটার ক্ষেত্রে ওটা তোমরা ব্ল্যাক কালারেই রাখো, কিন্তু ইয়ে করো, বোল্ড করে দিবা একটু। ওই যে খুব ওই সিডি মার্কার, মার্কার আছে এক ধরনের, জানি না ওটা দিয়ে লিখলে ছড়িয়ে যাবে কিনা খাতার মধ্যে, বাট সিডি মার্কার একটা আছে, খুব চিকন একটা ইয়ে আছে, বাট সাইন পেন টাইপের, ওটা দিয়ে লিখলে মনে হয় একটু বোল্ড হবে। কিন্তু তুমি আগে ট্রাই করবা যে তো এক্সাম খাতায় ছড়িয়ে যায় কিনা। এক্সামে লিখতে পারবা কালার পেন দিয়ে, সমস্যা নেই। ভেরিয়েবল গুলো বুঝেছো তো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা কিভাবে লিখবা, যেটা আসবে তুমি জাস্ট ডেমোতে যেরকম করে থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো সেভাবে তুমি তোমার ইয়েতে লিখবা, খাতায় লিখবা।
তিনটা বা চারটা থাকবে, তুমি সবগুলোই আয়ত্ত করে যাবে। যেগুলো আমি বললাম সেগুলো আমি তোমাকে ডেমো সুন্দর করে দিয়ে দিব ভালোভাবে, ওইটাই জাস্ট ইয়ে করে তুমি তোমার কোয়েশ্চেনারে ইনক্লুড করবা। সবাই বুঝেছো? একটা গ্রুপে জি ম্যাম, টপিক দিয়ে দিই। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে বলো, না বুঝে থাকলে বলো। ম্যাম ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ। ম্যাম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা একটা আরেকটু বলিয়েন তো ম্যাম, লেট হয়েছিল তো জয়েন হইতে, আমাদের এখানে একটু নেট। আচ্ছা, আমি যখন শেষে ইয়ে করব, সামারি করব, তখন বলে দেবো। প্লাস রেকর্ডিং তো আছে, রেকর্ডিং দেখেও তুমি ইয়ে করে নিতে পারবা, সমস্যা নেই। এগুলো ছাড়া, যেগুলো আমি বলেছি অলরেডি, সেগুলো ছাড়া কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তুমি জাস্ট ফরম্যাটিংটা শিখবা আপাতত। যে কোন ভেরিয়েবল কি কি কম্পোনেন্ট দিয়ে মেজার হয়, এগুলো মুখস্থ করার জিনিস, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে। কারণ এগুলো সবগুলোর ক্ষেত্রেই সেম। তোমার ক্রিয়েটিভিটি তোমার জাজ করা হবে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আমি আচ্ছা বলেই দিই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হলো যেগুলো কোনো কিছুর উপর মানে নির্ভর করে না। যেমন একজন মানুষের এজ, এটা তার বায়োলজিক্যাল জিনিস, এটা কোনো কিছুর উপর নির্ভর করে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা তার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে যে সে পড়াশোনা করবে কিনা। এখন তুমি বলো টাকার উপরে ডিপেন্ড করতে পারে, নো। একজন মানুষের মিনিমাম লেভেলে, প্রাইমারি লেভেলে এডুকেশন পেতে নিশ্চয়ই হচ্ছে টাকা পয়সা লাগে না। তো এটা একটা। তারপর ইনকাম, ইনকাম কি অন্য কিছুর উপর নির্ভর করে? করে না। সে নিজে কাজ করছে কিনা, তার কাজের সুযোগ আছে কিনা, বা কোনো কাল্টিভেশন করছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি কি থাকবে, আমি কোয়েশ্চেনটা আরেকবার দেখাই। 10টা 12টা যেটা আমি দেখালাম ওগুলোর মধ্যেই থাকবে। কি কি থাকতে পারে? এজ, এডুকেশন, ফ্যামিলি সাইজ, অ্যানুয়াল ইনকাম, ফার্ম সাইজ, ক্রেডিট রিসিভ, ট্রেনিং এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশনাল পার্টিসিপেশন, এক্সটেনশন, মিডিয়া কন্টাক্ট। এই জিনিসগুলোর উপরেই থাকবে। এগুলোই ঘুরে ফিরে এগুলোর মধ্যে থেকে তিনটা চারটা তোমাকে উল্লেখ করে দেয়া থাকবে কোয়েশ্চেনে। সেগুলোর মধ্যে থেকে তোমাকে যে ডেমোটা দিব সেখান থেকে দেখলাই, অলরেডি দেখালাম যে কিভাবে প্রত্যেকটা ভেরিয়েবল মেজার হয়, সেই অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। সুন্দর করে সেকশন সেকশন করে প্রত্যেকটা ভেরিয়েবল দিবে। আমি বললাম ফরম্যাটিং এর ক্ষেত্রে কিভাবে ফরম্যাটিং করবে সেটা অলরেডি বলেছি, সেভাবে ফরম্যাটিং করবা। এখন আসি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা টাইপ। 6টা টাইপ নিয়ে কথা বলেছি, কোনটা কিভাবে আমরা মেজার করব। প্রথমে আমি ট্রেনিং নিড নিয়ে কথা বলবো, কারণ প্রথমেই ট্রেনিং নিডটা আছে। ধরো ট্রেনিং নিড আসলো তোমার, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফোকাস ইস্যু বা টপিক ট্রেনিং নিড। কিসের উপর ট্রেনিং নিড? এখানে ধরো যে একটা ডেমো দেয়া আছে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা যেহেতু বললাম, বারবার বলছি, ফিশারিজ এর স্টুডেন্টের ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টের উপর ট্রেনিং নিড। এখন ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট রিলেটেড কি কি জিনিসের উপর একজন মানুষের ট্রেনিং দরকার হতে পারে? কম্পোনেন্ট গুলো দেখো তো। নেম অফ ট্রেনিং, আন্ডারস্ট্যান্ডিং কি ওয়াটার প্যারামিটার। আমার ওয়াটার কোয়ালিটি ম্যানেজ করতে হলে আমাকে কি ওয়াটার মানে প্যারামিটার গুলো সম্পর্কে নলেজ থাকতে হবে, এটা একটা হতে পারে। ইউজ অফ ওয়াটার টেস্টিং কিটস অ্যান্ড ডিজিটাল টুলস। ওয়াটার কোয়ালিটি ম্যানেজ করতে হলে আমার ওয়াটার টেস্টিং কিট যেগুলো আছে বা ডিজিটাল বিভিন্ন টুলস আছে সেগুলো সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। পন্ড ওয়াটার ট্রিটমেন্ট টেকনিক্স, এয়ারেশন অ্যান্ড অক্সিজেন ম্যানেজমেন্ট। দেখো সবগুলোই কিন্তু তোমার ওই টপিকের সাথে রিলেটেড। ধরো তোমার টপিক দেয়া আছে প্রিপেয়ার আ কোয়েশ্চেনিয়ার অন ট্রেনিং নিডস ফর ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে কি কি বিষয় জড়িত, এরকম 10টা বা 12টা টপিক বা আইটেম তোমাকে লিস্ট ডাউন করতে হবে। সেটার সিরিয়াল থাকবে, নেম থাকবে। তো এগুলো একটু পড়ি দেখি আমরা কি কি থাকতে পারে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টের সাথে, তাহলে তোমাদের একটা আইডিয়া হবে যে কি কি জিনিস অ্যাড করতে হবে। ম্যানেজিং অ্যালগাল ব্লুম, প্লাঙ্কটন ব্যালেন্স, স্লাজ অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সবগুলোই কিন্তু ওয়াটার কোয়ালিটির সাথে জড়িত। এগুলো বিষয়ে ট্রেনিং দরকার আছে কি নাই, এই জিনিসটা নির্ধারণ করতে বলেছে। সেফ ইউজ অফ ইনপুটস, ওয়াটার এক্সচেঞ্জ অ্যান্ড রিসাইক্লিং মেথডস, identification and control of waterborne fish diseases, preventing and controlling eutrophication, interpretation of laboratory water test results,
ওয়াটার ফিল্ট্রেশন অ্যান্ড বায়োফিল্ট্রেশন টেকনিক সবগুলোই ওয়াটার কোয়ালিটির সাথে জড়িত। তো এই বিষয়গুলো, এই স্পেসিফিক বিষয়গুলোর উপর ট্রেনিং দরকার আছে কি নাই, এই জিনিসটা আমাকে নির্ধারণ করতে বলা হয়েছে। এখন ট্রেনিং কি দরকার? একজন বললো আমার দরকার নাই, নো, নো নিড। একজন বলবে তার চেয়ে একটু বেশি, যার একটু দরকার সে বলবে হ্যাঁ হ্যাঁ অল্প একটু দরকার আছে। কেউ বলবে মিডিয়ামলি দরকার আছে, কেউ বলবে অনেক বেশি দরকার আছে। দেখো, স্কেলটা এভাবে নির্ধারণ হয়েছে। তোমার স্কেল অবশ্যই ঠিক থাকতে হবে। যেই ভেরিয়েবল যেই স্কেলে মেজার হয়, তোমাকে ফুল মার্কস পেতে গেলে বা ভালো মার্কস পেতে গেলে অবশ্যই ভেরিয়েবল অনুযায়ী তোমার স্কেল ঠিক হতে হবে। ট্রেনিং নিড সবসময় এইটাকে বলা হয়, এই যে নো নিড একটা পয়েন্ট, লো একটা পয়েন্ট, মিডিয়াম একটা পয়েন্ট, হাই একটা পয়েন্ট। তাহলে প্রত্যেকটা একটা করে পয়েন্ট, আমার পয়েন্ট আছে 4টা। ঠিক আছে, 4টা পয়েন্ট আছে। সো এই স্কেলটার নাম হচ্ছে 4 পয়েন্ট। এবং ফার্মাররা এটাকে রেট করছে না, প্রত্যেকটা কম্পোনেন্টকে রেট করছে। সো 4 পয়েন্ট রেটিং স্কেল। ট্রেনিং নিড আমরা কিসে মেজার করি? 4 পয়েন্ট রেটিং স্কেল। কেন? 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টে মেজার করছে এবং রেট করছে, রেটিং দিচ্ছে। সো 4 পয়েন্ট রেটিং স্কেল। এখানে যদি আরেকটা অপশন থাকতো তাহলে সেটাকে বলতাম 5 পয়েন্ট রেটিং স্কেল। যদি তিনটা থাকতো 3 পয়েন্ট রেটিং স্কেল। পয়েন্ট আছে এবং রেট করছে, সো পয়েন্ট রেটিং স্কেল। জয়টা পয়েন্ট থাকবে, পয়েন্ট রেটিং স্কেল। তাহলে ট্রেনিং নিড সব সময় এই স্কেলে মেজার হয়। নো নিড, প্রথমত নো নিড একটা থাকবে, নো থাকবেই। তারপর একটু বেশি লো, তারপর মিডিয়াম, তারপর হাই। এবং এখানে একটা জিনিস মিসিং আছে, নো নিডের প্রত্যেকটার আবার ভ্যালু আছে। নো এর অবভিয়াসলি হবে 0, এরপর লো এ হবে 1, মিডিয়াম কত হবে বলো, কমন সেন্স, মিডিয়াম কত হবে? 2। 2 হবে। 2। হাই কত হবে? 6 হবে? 3 হবে? 3। রেটিং এটা এটা যাবে হচ্ছে তোমার কনজিকিউটিভলি, যাতে একটার সাথে আরেকটার দূরত্ব ইকুয়াল হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে। নো নিডের সাথে লো এর দূরত্ব যতটুকু, লো এর সাথে মিডিয়ামের দূরত্ব ততটুকুই হবে। এখানে এক, প্রত্যেকটা একটা আরেকটা থেকে মাইনাস করলে দূরত্ব হবে 1। তুমি যদি অন্য কিছু দিতে চাইতা, ধরো লো এ 2 দিতা, মিডিয়ামে তখন 4 দিতে হতো, হাই এ তখন 6 দিতে হতো, মানে ইন্টারভালটা তোমার ইকুয়াল হতে হবে। বাট যেখানে রেট করছো সেটা অবশ্যই 0 1 2 3 এভাবে হবে, বড় থেকে ছোটটার লেভেলটা এরকম হবে 0 1 2 3। অবশ্যই এই যে এইভাবে তুমি ভেরিয়েবলটা ট্রেনিং নিডে সেট করবা। ট্রেনিং নিড যাদের আসবে তাদের টপিক যেটা থাকবে সেটা রেলিভেন্ট কিছু এরকম করে সিরিয়াল নাম্বারে যত বেশি আইটেম দিতে পারবো তত ভালো। মিনিমাম 10টা দিবা, ম্যাক্সিমাম 15টা। সময় যেহেতু একটা বিষয় আছে, যারা 15টা দিবে তারা বেশি ভালো মার্ক পাবে। 10টা দিলে মোটামুটি যতটুকু মার্ক তোমার পাওয়ার এভারেজ মার্ক সেটা তোমরা পাবে। এভারেজ মানে হচ্ছে মোর দ্যান এভারেজ, মানে মার্ক কাটা যাবে না আর কি। আর ভালো করতে গেলে 10-এর উপরে তোমাকে যেতে হবে, 12টা বা 13টা বা 15টা এরকম। মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 15টা। আর স্কেল তোমার ঠিক থাকতে হবে, নো নিড, লো, মিডিয়াম, হাই। ট্রেনিং নিড অলওয়েজ এই স্কেলে মেজার করতে হবে তোমার। ট্রেনিং নিড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা একটা টপিক দেখলাম, ট্রেনিং নিড। তাহলে এটা যখন লিখবে তখন তোমার মাথায় রাখতে হবে টপিকটা কি। তখন তোমাকে ইনস্ট্যান্ট ব্রেইনস্টর্মিং করতে হবে, তোমার ইনস্ট্যান্ট তোমাকে টপিক চিন্তা করতে হবে যে এই টপিকে কি কি ট্রেনিং একজনের লাগতে পারে। তুমি নিজেকে কল্পনা করবা যে আমি এই টপিক হলে, আমি যদি একজন রেসপন্ডেন্ট হতাম, আমার কোন কোন বিষয় টপিক মানে ট্রেনিং প্রয়োজন হতে পারতো। ধরো সাস্টেইনেবল এগ্রিকালচার, আমার কোন কোন বিষয়ে দরকার ট্রেনিং সাস্টেইনেবল এগ্রিকালচারের ক্ষেত্রে? ইমপ্রুভ প্র্যাকটিসেস, ইমপ্রুভ ভ্যারাইটিস, কেমিক্যাল ইউজের নেগেটিভিটি সম্পর্কে আমার ট্রেনিং দরকার। তারপর অর্গানিক ম্যানুয়ারের ইম্পর্টেন্স সম্পর্কে আমার ট্রেনিং দরকার। তারপর আর কি কি হতে পারে বলো?
নতুন নতুন ভ্যারাইটি আসছে, সেগুলো সম্পর্কে আমার ট্রেনিং দরকার। ইমপ্রুভড ইন্টারকালচারাল ম্যানেজমেন্টের উপর আমার ট্রেনিং দরকার। সবকিছুই কিন্তু সাস্টেইনেবল এগ্রিকালচারের সাথে জড়িত। তারপর আরো হতে পারে কি কি, ফার্টিলাইজার ইউজের উপর আমার ট্রেনিং দরকার। তো নিজেকে কল্পনা করবা, কারণ টপিক তোমার ফিক্স থাকবে না এক এক, বা তোমাকে আগে থেকে টপিক বলে দেওয়া হবে না, ওখানে তোমাকে ইনস্ট্যান্ট তোমার ক্রিয়েটিভিটিটা এই জায়গাতেই দেখা হবে। সো একটা ভালো ইয়ে হচ্ছে এই টপিকে আমার কি কি দরকার, আমি সেই জিনিসগুলাই লিস্ট ডাউন করবো। আর বললাম আমি যে তোমার মার্কিং, এই যে কি কি টপিক তুমি নির্ধারণ করছো তার চেয়ে বেশি তোমার স্কেলিং ঠিক আছে কিনা, তুমি আইটেম কয়টা দিলা, তারপর তোমার ফরম্যাটিং ঠিক আছে কিনা, এগুলোর উপর বেশি ডিপেন্ড করে। দ্যাট ডাজ নট মিন যে তুমি যা তা হচ্ছে টপিক লিখে রাখলা ট্রেনিং এ, কি কি দরকার যা তা লেখা যাবে না, রেলিভেন্ট লিখো। খুব একদম সফিস্টিকেটেড হতে হবে সেটা না, রেলিভেন্ট খুব সিম্পলি চিন্তা করবা, সেগুলো লিখবা, সেগুলো লিস্ট ডাউন করবা, মিনিমাম 10টা, ম্যাক্সিমাম 15টা। এই হচ্ছে ট্রেনিং নিড। এখন আসি, আচ্ছা টপিক গুলো দেখি কি কি ছিল। ট্রেনিং নিডটা হলো নলেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই নলেজের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এটা ম্যাক্সিমাম গ্রুপে এটা খুব বেশি রিপিট হয়। আগে থেকেই বলে রাখছি কেন, কারণ এখানে বোঝার অনেক জিনিস আছে। ধরো তোমার টপিক হচ্ছে নলেজ অফ ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই বিষয়ে তোমার জ্ঞান যাচাই করছি আমি। নলেজের ক্ষেত্রে একটা মেথোডোলজি আমরা ফলো করি, সেটাকে বলা হয় ব্লুমস ট্যাক্সোনমি। এই জিনিসটা নোট করে রাখো, ভাইবাতে এই জিনিস ধরা হবে যে নলেজ তুমি কোন মেথড ইউজ করে নলেজ মেজার করো। তখন তোমার আনসার হবে আমি ব্লুমস ট্যাক্সোনমি ইউজ করে নলেজ মেজার করি। তারপরের কোয়েশ্চেন তোমার হবে যে ব্লুমস ট্যাক্সোনমি কি। খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট, ভাইবার জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এবং নলেজ মেজার করতে গেলে তোমাকে যদি নলেজ তোমার টপিক থাকে, অবশ্যই ব্লুমস ট্যাক্সোনমি ইউজ করে তোমাকে নলেজ মেজার করতে হবে। ভাইবাতে অবশ্যই এই কোয়েশ্চেন ধরা হবে। কোয়েশ্চেন কি, যে নলেজ তুমি কোন মেথড ইউজ করে মেজার করো। তোমার উত্তর হবে আমি ব্লুমস ট্যাক্সোনমি ব্যবহার করেছি। ফলো আপ কোয়েশ্চেন হবে ব্লুমস ট্যাক্সোনমি কি। ব্লুম একজন বিজ্ঞানীর নাম বা একজন স্কলারের নাম, যে এই মেথডটা আবিষ্কার করেছিলেন। তার টেক্সোনমি অনুযায়ী, ব্লুমস টেক্সোনমি অনুযায়ী নলেজ মেজার করা হয়। ব্লুমস টেক্সোনমি কি, 6টা লেভেলে একজন মানুষের নলেজ নির্ভর করে। আমরা যখন তোমাদের কোয়েশ্চেন করি, সেই কোয়েশ্চেনেও এই ব্লুমস ট্যাক্সোনমি ইউজ করা হয়। এই 6টা লেভেল কি, ছোট থেকে বড়, কম নলেজ থেকে হায়ার নলেজে, হায়ার ডাইমেনশনে তোমাকে কোয়েশ্চেন করা হবে। তাহলে কয়টা লেভেল থাকে ব্লুমস ট্যাক্সোনমিতে? 6টা। এটাও একটা ভাইবার কোয়েশ্চেন, কয়টা নলেজ লেভেল থাকে, নলেজের ব্লুমস এর কয়টা লেভেল থাকে? 6টা। হয়তো। প্রথমটা হচ্ছে একজন মানুষ যা শুনেই মনে রাখতে পারে এরকম কোয়েশ্চেন, বা মুখস্থ করে মনে রাখতে পারে, এটাতে তোমার বোঝার কিছু নাই, কিচ্ছু নাই, তুমি জাস্ট মেমোরাইজ করে যে কোয়েশ্চেন গুলো তোমার মনে থাকে। যেমন দুটো কেমিক্যাল ফার্টিলাইজারের নাম বলো, বা দুটো আহ কেমিক্যাল ফার্টিলাইজার বললাম না, দুটো পেস্টিসাইডের নাম বলো, বা দুটো ওয়াটার বোর্ন ডিজিজের নাম বলো, দুটো ইনসেক্টের নাম বলো, দুটো ইনসেকটিসাইডের নাম বলো। এই যে যেগুলো তুমি জাস্ট শুনে মনে রাখতে পারো, মেমোরাইজ করতে পারো, এই লেভেলটাকে বলা হয় রিমেম্বারিং লেভেল। তাহলে ব্লুমস এর প্রথম এবং সবচেয়ে সহজ লেভেল হচ্ছে রিমেম্বারিং, যেখানে তোমার কম্প্রিহেনশনের কিছু নাই, তুমি জাস্ট মেমোরাইজ করছো, রিমেম্বারিং। সেকেন্ড লেভেল হচ্ছে আরেকটু উচ্চ লেভেলে, যেটা তোমাকে বুঝতে হয়, একটু হায়ার লেভেল, সেটাকে বলা হয় আন্ডারস্ট্যান্ডিং।
আন্ডারস্ট্যান্ডিং কি? হোয়াট ডু ইউ মিন বাই, ধরো তোমার সাস্টেইনেবল এগ্রিকালচারের উপর তোমার টপিক হচ্ছে নলেজ অন সাস্টেইনেবল এগ্রিকালচার, তখন তোমার এখানে কোয়েশ্চেন সেট করবা এভাবে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সাস্টেইনেবল এগ্রিকালচার। সেকেন্ড কোয়েশ্চেন হতে পারে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই প্রিসিশন ফার্মিং। এই যে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, বা ডিফাইন প্রিসিশন ফার্মিং, ডিফাইন তোমার সাস্টেইনেবল এগ্রিকালচার। ডেফিনিশন টাইপের বা বোঝা টাইপের, এই টাইপের কোয়েশ্চেন করা হয় আন্ডারস্ট্যান্ডিং লেভেলে। তাহলে রিমেম্বারিং এ করা হয় কোনগুলো? মেমোরাইজ করে যেগুলো করা হয় কি কি, যেমন উদাহরণ বলো। আমি কিন্তু তোমাকে যেগুলো বলছি নিজেকেই কোয়েশ্চেন করছি, নিজেই আনসার দিচ্ছি, এগুলো কিন্তু ভাইবার কোয়েশ্চেন। রিমেম্বারিং, নেম টু পেস্টিসাইডস, কেমিক্যাল পেস্টিসাইড। নেম টু ইনস্ট্রুমেন্টস, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টস। নেম two বা লিস্ট টু or three অর্গানিক ম্যানুয়ার, অর্গানিক ফার্টিলাইজার, এইভাবে। আন্ডারস্ট্যান্ডিং তার চেয়ে একটু উপরের লেভেলের, যেখানে কি বুঝো, ডিফাইন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই, হোয়াট ডু ইউ মিন বাই, এই ধরনের কোয়েশ্চেন করা হয়। এবং মার্ক করার ক্ষেত্রে রিমেম্বারিং এ যেই মার্ক থাকবে আন্ডারস্ট্যান্ডিং এ একটু বেশি থাকবে। ধরো রিমেম্বারিং এ প্রত্যেকটা কোয়েশ্চেনে তুমি 2 করে দিলা বা 1 করে দিলা, আন্ডারস্ট্যান্ডিং এ যে সেটা একটু বেশি হবে, 2ও হতে পারে, 3ও হতে পারে, এইভাবে তুমি করবা। তবে আমি যেটা করি, রিমেম্বারিং এ 1 দেই, আন্ডারস্ট্যান্ডিং এ 2 2 দেই, মার্কিংটা আর কি। তুমি তো কোয়েশ্চেন করছো, তাকে তো একটা মার্ক দিবা। আগে দেখি আমরা এই যে কোয়েশ্চেন গুলো সেট হয়েছে, তুমি এই মার্ক সেট করেছো, যেটা সে আনসার করবে সেই অনুযায়ী তুমি মার্ক দিবা। এখন রিমেম্বারিং এবং আন্ডারস্ট্যান্ডিং লেভেল যেহেতু একটু খুবই কাছাকাছি, মার্ক সেমও হতে পারে। দেখো, তুমি যদি এখানে 2টা কারো কাছে জানতে চাও, তাকে কি তুমি 1-এর মধ্যে মার্কিং করতে পারবা? পারবা না তো। 2টা পেস্টিসাইডের নাম জানতে চাইলে তুমি 2-এর মধ্যে মার্কিং করবা। এখানে মানে ফ্র্যাকশন দেওয়ার তো সুযোগ নাই, সেজন্য রিমেম্বারিং আন্ডারস্ট্যান্ডিং এ মার্ক সিমিলারও হতে পারে, আবার রিমেম্বারিং এ কম, আন্ডারস্ট্যান্ডিং এ বেশি হতে পারে। বাট কখনোই রিমেম্বারিং এ বেশি, আন্ডারস্ট্যান্ডিং এ কম এরকম হবে না। এই যে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টের এখানে কোয়েশ্চেন গুলো কেমন ছিল দেখি তাহলে একটু। রিমেম্বারিং লেভেলে বলছে মেমোরাইজ টাইপের কোয়েশ্চেন, ক্যান ইউ টেল টু ভিজুয়াল সাইনস অফ পোর ওয়াটার কোয়ালিটি। 2টা সাইন জানতে চেয়েছে, যে ওয়াটার কোয়ালিটি খারাপ হলে 2টা জিনিস দেখে বোঝা যায় যে ওয়াটার কোয়ালিটি খারাপ, এরকম 2টা জিনিস আমাকে বলেন। তারপরে ক্যান ইউ নেম টু ফিজিক্যাল প্যারামিটার্স, 2টা ফিজিক্যাল প্যারামিটারের নাম বলেন যেটা দিয়ে ওয়াটার কোয়ালিটি ম্যানেজ করা, মানে করা হয়, মেজার করা হয়। তারপরে লিস্ট টু প্রাইমারি স্টেপস ইন ওয়াটার ট্রিটমেন্ট প্রসেস, এরকম করে লিস্ট করতে বলা। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে যেটা বললাম, ওই যে ডেসক্রাইব হাউ এগ্রিকালচার রান অফ এফেক্টস দ্য ওয়াটার কোয়ালিটি ইন পন্ডস, মানে যখন এগ্রিকালচারাল ফিল্ডের পানি রান অফ হয়ে অন্য জায়গায় চলে যায় বা পন্ডে চলে যায়, তখন কিভাবে এটা এফেক্ট করে, একটু চিন্তা করে কিন্তু আনসার করতে হবে এটা। ডেসক্রাইব হাউ ওয়েদার কন্ডিশনস ক্যান ইনফ্লুয়েন্স পন্ড ওয়াটার কোয়ালিটি। ডেসক্রাইব হাউ টার্বিডিটি ক্যান ইম্প্যাক্ট aquatic organism in a pond। তাহলে describe, define, what do you understand by, what do you mean by, এই ধরনের কোয়েশ্চেন গুলো আন্ডারস্ট্যান্ডিং এ করা হয়। থার্ড লেভেল হচ্ছে আরেকটু উচ্চতর দক্ষতা তাকে দেখাতে হয়, এটার নাম হচ্ছে অ্যাপ্লাইং। তার অ্যাপ্লিকেশন, কোন একটা নলেজ সে গ্যাদার করেছে, সেটা কতটুকু অ্যাপ্লাই করতে পারে, এই জিনিসটা এই লেভেলে দেখা হয়। তাহলে কিরকম হতে পারে সাস্টেইনেবল এগ্রিকালচারের ক্ষেত্রে বা এই টপিকে যদি আমরা দেখি কি কি হতে পারে। হোয়াট স্টেপস উড ইউ টেক টু অ্যাসেস অ্যান্ড অ্যাড্রেস দ্য কোয়ালিটি ওয়াটার কোয়ালিটি ইস্যু। এই দেখো, তাকে বলা হচ্ছে আপনি কোন কোন স্টেপ নেবেন, এটা সে যখন মাথায় চিন্তা করবে যে আমি কি কি করতে পারি, তার নলেজ আছে, সেটা সে তখন অ্যাপ্লাই করার সুযোগ পাবে। তো এই যে নিজের অ্যাপ্লিকেশনের সুযোগ থাকে এই ধরনের কোয়েশ্চেন। How would you use water quality test strips to measure chemical levels in a pond? সে নিজে অ্যাপ্লিকেশন করবে, রেসপন্ডেন্ট কিভাবে করবে সেটা জানতে চাওয়া হচ্ছে। What practical actions do you take if a water quality report shows high nitrate and phosphate level?
যদি হাই নাইট্রেট এবং ফসফেট লেভেল থাকে আপনি কি করবেন? এই যে আপনি কি করবেন, আপনি কিভাবে করবেন, সেই জিনিসটার আনসার অ্যাপ্লিকেশন। যেহেতু এটার আনসার কিভাবে পাওয়া যায়, যে রেসপন্ডেন্ট অ্যাপ্লাই করছে, সে কিভাবে অ্যাপ্লাই করছে, এই যে তার অ্যাপ্লিকেশন এবিলিটি, এটা আমরা দেখি অ্যাপ্লাইং এর মাধ্যমে। তো কোয়েশ্চেন গুলো এরকম হবে: হোয়াট স্টেপস উড ইউ টেক, হাউ উড ইউ ডু ইট, হোয়াট অ্যাকশনস উইল ইউ টেক, এই ধরনের কোয়েশ্চেন দিয়ে অ্যাপ্লিকেশন লেভেলের যে বা অ্যাপ্লাইং লেভেলের যে কোয়েশ্চেন গুলো করা হয় সেটা। ফোর্থ হচ্ছে অ্যানালাইজিং। এটা আরেকটু উচ্চ। আমি বলেছি যত উপরের দিকে যাবে তার দক্ষতা তত বাড়িয়ে কোয়েশ্চেনের আনসার করতে হবে। অ্যানালাইজিং, তাহলে রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং হচ্ছে আরেকটু উচ্চতর লেভেলের। এটা তোমাকে ভেবে চিন্তে আনসার করতে হবে, এটা তোমার অ্যাপ্লিকেশন এবিলিটি দেখছে না, এটা তোমাকে অ্যানালাইজ করে বলতে হবে। যেমন কোয়েশ্চেন কিরকম হতে পারে, এই 12 নম্বর কোয়েশ্চেনটা দেখি, হাউ ডু পেস্টিসাইড এফেক্ট পন্ড ওয়াটার কোয়ালিটি, কিভাবে পেস্টিসাইড যে ওয়াটার কোয়ালিটি খারাপ করে এটা কিভাবে হয়, এর মেকানিজমটা কি। এটা কিন্তু বলছে না যে আপনি কিভাবে করেন, আপনি কি কি অ্যাকশন টেক করেন। যখনই আপনি কিভাবে করেন সেটা আসবে, সেটা চলে যাবে অ্যাপ্লিকেশন লেভেলে। অ্যানালাইজিং লেভেলে অবশ্যই কোনো একটা জেনারেল মেকানিজম কিভাবে ঘটছে এই জিনিসটা আপনি বুঝছেন কিনা, এই এই আনসার গুলো চাওয়া হয়। হাউ ডু পেস্টিসাইডস এফেক্ট পন্ড ওয়াটার কোয়ালিটি, তারপর হাউ ডু সিজনাল চেঞ্জেস এফেক্ট পন্ড ওয়াটার কোয়ালিটি। দেখো এটা একটা জেনারেল ফেনোমেনা, কিভাবে ঘটছে এটা আপনি জানেন কিনা, এই জিনিসটা আমরা অ্যানালাইজিং লেভেলে পেয়ে থাকি। এই অ্যানালাইজিং লেভেল পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবাই বুঝেছি? কঠিন লাগছে? কথা বলতে হবে। ম্যাম বুঝছি ম্যাম। কেউ ম্যাম বুঝতে বুঝোনি এমন পারছি। আছো? তোমরা এটা তো বুঝছো যে কোন লেভেলে কি কোয়েশ্চেন হবে, এটা বুঝলেই তোমার যে টপিক আছে তুমি লেভেল অনুযায়ী কোয়েশ্চেন সেভাবে সেট করবা। আমি যেভাবে বলেছি, অ্যাপ্লিকেশনে যে তুমি লিখলা হাউ ডু পেস্টিসাইড এফেক্ট পন্ড ওয়াটার কোয়ালিটি, মানে তুমি বোঝো নাই, তোমার ওখানে মার্ক কাটা যাবে। যেই লেভেলে যেই টাইপের কোয়েশ্চেন হয় সেই টাইপের কোয়েশ্চেন তোমাকে ইউজ করতে হবে। একটা জিনিস, তুমি গুগলে যাবা, যে ব্লুমস ট্যাক্সোনমি লিখে সার্চ দিবা। এই যে ব্লুমস ট্যাক্সোনমি অ্যাকশন ভার্বস, এটা লিখে সার্চ দিবা। দেখো এখানে প্রথমটাই যদি আমরা দেখি, ব্লুমস ট্যাক্সোনমি অ্যাকশন ভার্ব বলেছি আমি। এই যে এখানে কি দিয়ে কোয়েশ্চেন করতে হবে, কোন কোন ওয়ার্ড ইউজ করে কোয়েশ্চেন করতে হবে, কোন কোন লেভেলে কোন ওয়ার্ড ইউজ হয়, সেই জিনিসগুলো এখানে তোমার দেয়া আছে। যেমন এই যে রিমেম্বারিং লেভেলে হোয়াট, ওয়েন, ওয়্যার দিয়েও কোয়েশ্চেন করতে পারো। নেম, লিস্ট, আমি যেগুলো বলছি লিস্ট, নেম, রিকল, এই জিনিসগুলা। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে ডেমনস্ট্রেট, এক্সপ্লেইন, ইলাস্ট্রেট, আউটলাইন, এই ওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো। তারপরে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লাই, বিল্ড, চুজ, কনস্ট্রাক্ট, ডেভেলপ, এক্সপেরিমেন্ট। আরো ভালো হয় চ্যাট জিপিটি দিয়ে টপিক দিয়ে দিয়ে সার্চ করবা, যে আমাকে সাস্টেইনেবল এগ্রিকালচার, আই ওয়ান্ট টু মেজার নলেজ অন সাস্টেইনেবল এগ্রিকালচার, প্লিজ গিভ মি কোয়েশ্চেন্স অন ডিফারেন্ট ডোমেইনস অফ ব্লুমস ট্যাক্সোনমি। তখন সে প্রত্যেকটা ডোমেইন অনুযায়ী তোমাকে কোয়েশ্চেন সুন্দর করে দিয়ে দেবে, তুমি আরো ভালো বুঝবা যে কিভাবে কোয়েশ্চেনটা করতে হবে। বাট আপাতত বোঝো যে কোন লেভেলে কি টাইপের কোয়েশ্চেন হয়। ওকে, আমরা 4টা লেভেল দেখলাম। 5 নাম্বার লেভেল হচ্ছে ইভালুয়েটিং। ইভালুয়েটিং মানে হচ্ছে দুটো ফেনোমেনা বা তিনটো ফেনোমেনার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, এই জিনিসটা তুমি ইভালুয়েট করতে পারছো কিনা, এটা এটা ডিনোট করে।
একটা কোয়েশ্চেন দেখি, হুইচ ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ইজ মোস্ট ইফেক্টিভ ইন প্রিভেন্টিং অ্যালগাল ব্লুমস অ্যান্ড ওয়াই? এখানে যতগুলো ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি আছে সেগুলোর মধ্যে থেকে ইভালুয়েট করে যে কোনো সবচেয়ে মোস্ট ইফেক্টিভ যেটা সেটা তোমাকে নির্ধারণ করতে বলা হচ্ছে, এবং কিভাবে কেন সেটা মোস্ট ইফেক্টিভ সেটা তোমাকে বলতে বলা হচ্ছে। আরেকটা কোয়েশ্চেন দেখি, হাউ লং টার্ম ইউজ অফ ক্লোরিন অ্যান্ড আদার ডিসইনফেক্টেন্টস এফেক্ট পন্ড ওয়াটার? এটা সম্ভবত যে কোয়েশ্চেনটা করছে সে ভুল করেছে। এই জিনিসটা যাবে হচ্ছে অ্যানালাইজ লেভেলে, এটা এখানে আসে না। এটা যে স্টুডেন্ট করেছে সে ভুল করেছে। আচ্ছা, আমি এমনি এমনি বলি, যেমন এরকম হতে পারে যে বিটুইন কনজারভেশন এগ্রিকালচার বা না, বিটুইন কনভেনশনাল এগ্রিকালচার অ্যান্ড মডার্ন এগ্রিকালচার হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড ওয়াই? আবার among the precision farming techniques, which technique do you think is the most reliable and why? এই যে ইভালুয়েট করছে আমার রেসপন্ডেন্টকে অনেকগুলো টেকনিকের মধ্যে যে কোনো সবচেয়ে বেস্টটা ইভালুয়েট করতে হচ্ছে এবং কেন সেটা বলতে হচ্ছে। এটা একটা এভাবে হতে পারে। এই যে এই টাইপের কোয়েশ্চেন বুঝেছো তো আমি কিভাবে বলছি? তারপরে এমন হতে পারে যে আহ what do you think is the best between chemical fertilizers and organic fertilizers, and why? Fertilizers না, pesticide, chemical pesticide and natural ওই যে biopesticide যেটাকে বলে, which one is better and which one is more effective and environment friendly and why? এই যে ইভালুয়েট করা, এইভাবে তোমার ইভালুয়েটিং লেভেলে কোয়েশ্চেন গুলো দিতে হবে। এরপর আসি ক্রিয়েটিং লেভেল। ক্রিয়েটিং লেভেল হচ্ছে 6 নাম্বার লেভেল, সবচেয়ে বড় লেভেল এবং সবচেয়ে হায়ার কোয়ালিটি লেভেল। তুমি অলওয়েজ যখন সেট করবা কোয়েশ্চেন অবশ্যই মার্কিংটা সেভাবেই করবা। রিমেম্বারিং এ যদি 1 দাও, আবার দুটো পেস্টিসাইডের নাম জানতে চেয়ে সেখানে আবার 1 দিও না, দুটো পেস্টিসাইডের নাম জানতে চাইলে সেখানে 2 দিতে হবে, 1 অথবা 2। আন্ডারস্ট্যান্ডিং এ দিবা 2, অ্যাপ্লাইং এ দিবা 3, অ্যানালাইজিং এ দিবা 4, ইভালুয়েটিং এ দিবা 5, ক্রিয়েটিং এ দিবা 6, এবং প্রত্যেকটা লেভেলে 2টা করে কোয়েশ্চেন দিবা। আমার কথা শোনা যায়? জি ম্যাম। জি ম্যাম, ইলেকট্রিসিটি আবার গেছে। তোমাদের ওখানে ইলেকট্রিসিটি আছে? আছে ম্যাম। ম্যাম আচ্ছা, মহাবলীপুরে নাই। আমার এখানেও নাই। 2 কোয়েশ্চেন্স ইন ইচ লেভেল। প্রত্যেকটা লেভেলে 6টা লেভেলে নলেজের এই টাইপটা আসলেই তোমাকে প্রতিটা লেভেলে মার্কিং হবে, মার্কিংটা তোমাদের দেখিয়ে দিলাম, এবং প্রতিটা লেভেলে তোমাকে 2টো করে কোয়েশ্চেন তুমি দিবা, পরীক্ষার হলেও দিবা, অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটাতেও তোমাকে প্রতিটা লেভেলে 2টো করে কোয়েশ্চেন দেবে। এই হচ্ছে তোমার নলেজ। ক্রিয়েটিং লেভেলে কি কি টাইপের কোয়েশ্চেন হয়? ক্রিয়েটিং লেভেলে হচ্ছে ব্রডার পার্সপেক্টিভে, যে এইটা প্রবলেম, এটা সলভ করার জন্য গভর্নমেন্টের কি কি স্ট্র্যাটেজি নিতে পারে আপনার বলে আপনার মনে হয়, বা কোন কোন পলিসি ফর্মুলেট করা হয়। এই যে এই কিওয়ার্ড গুলো থাকবে, হোয়াট স্ট্র্যাটেজিস, হোয়াট পলিসিস, এই জিনিসগুলো ক্রিয়েটিং লেভেলে থাকে। What strategies can be taken to promote safe water practices and pollution prevention in ponds? What strategies would you like to include in a community-based water quality monitoring programs? এইভাবে policies এবং strategies, এই ধরনের কোয়েশ্চেন গুলো হবে ক্রিয়েটিং লেভেলে। এখানে মার্ক অন্যভাবে আছে, তোমাকে আমি যেটা বললাম সেভাবে মার্ক দিয়ে টোটালটা করে দিবা। এই যে সবগুলো কোয়েশ্চেনের জন্য যত মার্ক সিলেক্ট করবো, অনেকে এটা করে যে ফুল মার্কস যেটা আমি নির্ধারণ করেছি সে অন্যজন কত মার্ক পেয়েছে সেটাও দিয়ে দেয়,
দিয়ে এখানে টোটাল করে দেয়। তোমাকে আবারও বলছি, এটা কোয়েশ্চেন ফর্ম, এটা কোনো আনসার ফর্ম না। তুমি জয়টা কোয়েশ্চেন সেট করবা, তার টোটাল মার্ক কত হচ্ছে, কতর মধ্যে তুমি একজনকে ইভালুয়েট করছো, সেই টোটাল মার্কটা এখানে অবশ্যই দিয়ে দিবা। ঠিক আছে, এই গেল নলেজ। কারো কোনো কোয়েশ্চেন আছে নলেজ নিয়ে? ভেরি ইম্পর্টেন্ট। নলেজটা তাহলে আমি একবার রিক্যাপ করি। নলেজ কি, নলেজ কিভাবে মেজার করো তুমি? নলেজ মেজার মেজার করো ব্লুমস ট্যাক্সোনমি দিয়ে। ব্লুমস ট্যাক্সোনমির কয়টা লেভেল আছে? 6টা লেভেল আছে: রিমেম্বারিং, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, ইভালুয়েটিং অ্যান্ড ক্রিয়েটিং। এটা তোমার কাছে জানতে চাওয়া হবে, অবশ্যই এটা ভালো মতো করবা। রিমেম্বারিং লেভেলে কি কোয়েশ্চেন করো? রিমেম্বারিং লেভেলে রিকল করে যে কোয়েশ্চেন গুলো করা হয়, যেমন উদাহরণ জানতে চাবে, নেম, লিস্ট টু, নেম টু পেস্টিসাইড, লিস্ট টু পেস্টিসাইড, এই ধরনের। আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বুঝো কিভাবে, ডিফাইন, ডেসক্রাইব, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই, হোয়াট ডু ইউ মিন বাই, এগুলো। অ্যাপ্লাইং লেভেলে কিভাবে করো, হাউ ডু ইউ ডু ইট, হোয়াট অ্যাকশনস ডু ইউ টেক, হোয়াট স্টেপস ডু ইউ ফলো, এগুলো। অ্যানালাইজিং হচ্ছে জেনারেল ফেনোমেনা তুমি কিভাবে হয়, জেনারেল একটা মেকানিজম কিভাবে ঘটে এনভায়রনমেন্টে, সেটা তুমি বুঝো কিনা, সেই জিনিসটা অ্যানালাইজ করো। ইভালুয়েটিং মানে অনেকগুলোর মধ্যে বা দুটোর মধ্যে ইভালুয়েট করে মোস্ট ইফেক্টিভটা কিরকম। অ্যামং অল কেমিক্যাল পেস্টিসাইড, হুইচ পেস্টিসাইড ডু ইউ থিঙ্ক ইজ দি মোস্ট ইফেক্টিভ অ্যান্ড হোয়াই, এই ধরনের। ক্রিয়েটিং হচ্ছে পলিসি, স্ট্র্যাটেজি, গভর্নমেন্ট কি পলিসি নিতে পারে, তোমার পলিসি মেকাররা কি পলিসি নিতে পারে, গভর্নমেন্ট কোন কোন স্ট্র্যাটেজি নিতে পারে এই সমস্যা সমাধানে, এই ধরনের কোয়েশ্চেন গুলো ক্রিয়েটিং লেভেলে হয়। এই হচ্ছে গেল তোমার নলেজ লেভেলের কোয়েশ্চেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, বুঝেছো সবাই? কথা বলতে হবে তো। আমরা আছি না নাই? কথা বলো, রেসপন্স করো। জি বুঝেছো সবাই? দুটো দেখলাম আমরা, ট্রেনিং নিড এবং নলেজ। ট্রেনিং নিডের স্কেলের নাম কি বলো? এই স্কেলের নাম কি? দেখি 4 কতটুকু বুঝ। পয়েন্ট রেটিং স্কেল। কেন 4 পয়েন্ট রেটিং স্কেল কেন বলা হয়? 4টা পয়েন্ট আছে আর এটা রেট করা হয়। ওকে। স্কেলটা কিভাবে হবে সব সময়? ছোট থেকে বড় হবে, ছোট এবং থেকে বড়। হ্যাঁ, এবং একটা অর্ডার ফলো করে হবে, 0 1 2 3, ছোট থেকে বড়, নো থেকে শুরু হবে, হাই যে শেষ হবে। ট্রেনিং নিড আমরা এই স্কেলে মেজার করে থাকি। এইটাকে কি বলবো? এক্সটেনশন মিডিয়া কন্টাক্ট দিয়ে দেখালাম, নট এট অল, রেয়ারলি, ওকেশনালি, রেগুলারলি। এটাকে কি বলবো? এই স্কেলের নাম কি? কি নাম? বলো। তার মানে তো বোঝো নাই, বুঝলে তো বলতে পারতা। কয়টা পয়েন্ট? 4টা ম্যাম। 4টা পয়েন্ট। স্কেলিং হয়েছে কিভাবে? কনজিকিউটিভলি যাচ্ছে না নাই, অর্ডার ওয়াইজ যাচ্ছে না নাই? সিস্টেম্যাটিক ম্যাম। এ সিস্টেম্যাটিক, সিমেট্রিক ম্যাম, সিমেট্রিক। সিমেট্রিক কোথা থেকে পাইলা? সিমেট্রিক ডিফারেন্সিয়াল স্কেল ম্যাম। এটা কোত্থেকে তুমি শিখছো? সিমান্টিক ডিফারেন্সিয়াল স্কেল কোথা থেকে শিখেছো? আমি কি তোমাকে পড়িয়েছি সিমান্টিক ডিফারেন্সিয়াল স্কেল? সহজটাই পারো না, হচ্ছে কঠিন কঠিন জিনিস ইয়ে করো। এটা যদি 4 পয়েন্ট রেটিং স্কেল হয়, তাহলে এটা কোন কোন লজিকে 4 পয়েন্ট রেটিং স্কেল হবে না? কমন সেন্স, কমন সেন্স তো ইউজ করতে হবে। তার মানে তোমরা কিছুই বোঝো না, খালি মুখস্থ করো, কিছু বোঝো না, মুখস্থ করো।
4টা পয়েন্ট আছে, তোমার স্কোরিং যাচ্ছে কনজিকিউটিভলি অর্ডার ফলো করে 0 1 2 3, তাহলে এটাও 4 পয়েন্ট রেটিং স্কেলই হবে। এইটা, এই সহজ জিনিস যদি না বোঝো কিভাবে হবে? কি স্কেল এটা? 4 পয়েন্ট রেটিং স্কেল ম্যাম। এই সহজ জিনিসটা বোঝো না, কিভাবে হবে তাহলে? এটা কি স্কেল বলো? এটাও 4 পয়েন্ট রেটিং স্কেল। স্কেল সব সময় ছোট থেকে বড় সেট করবা, নেভারের পরে আবার ওকেশনালি দিয়ে দিও না, রেয়ারলি আবার পরে দিও না। সব সময় ছোট থেকে বড় বা বড় থেকে ছোটর দিকে যাবা, 0 1 2 3 এভাবে। এবং স্কেলের ভ্যালু অবশ্যই দিয়ে দিবা। আচ্ছা, একটা কোয়েশ্চেন টাইপ ছিল, এই যে ইউজ অফ ইমপ্রুভ প্র্যাকটিসেস, ইউজ, আমার কোয়েশ্চেন টাইপ ছিল ইউজ। কোনটা কতটুকু ইউজ করে, ইমপ্রুভ প্র্যাকটিসেস কতটুকু ইউজ করে? ধরো এটাই ইউজ অফ ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, ইউজ অফ ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস বাই পন্ড ফার্মার, সে কতটুকু ইউজ করে। তো এখানে আমার কি করতে হবে, আমাকে কোন কোন প্র্যাকটিস আছে, ওই যে ওই কোয়েশ্চেনটা যেমন ছিল ইউজ অফ ইমপ্রুভ প্র্যাকটিসেস, এরকম 10টা বা 15টা, আমি বলেছি না মিনিমাম 10টা ম্যাক্সিমাম 15টা ইমপ্রুভড প্র্যাকটিসেস তোমাকে এখানে লিস্ট করতে হবে। এখানে যেমন দেখো, ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস, এখানে কি কি আছে? লাইম অ্যাপ্লিকেশন, এটা একটা প্র্যাকটিস। ইউজিং প্রোবায়োটিক্স, ইউজিং গ্রিন ম্যানুর, রেগুলার ওয়াটার টেস্টিং, প্লাঙ্কটন ব্যালেন্স, অ্যালগাল ব্লুম মনিটর করে কিনা, ফিড কোয়ালিটি কন্ট্রোল করে কিনা, এরকম বিভিন্ন প্র্যাকটিস তোমাকে লিস্ট করতে হবে। ইমপ্রুভ প্র্যাকটিসেস এর ক্ষেত্রে কি হয়, যদি তোমার টপিক থাকে ইউজ অফ ইমপ্রুভ প্র্যাকটিসেস, কি কি থাকতে পারে? তোমার সয়েল টেস্ট করে কিনা, তারপর কেমিক্যাল পেস্টিসাইড কতটুকু ইউজ করে, অর্গানিক ম্যানিউর ইউজ করে কিনা, রেগুলার ইন্টারকালচারাল অপারেশন করে কিনা, ইমপ্রুভড ভ্যারাইটি ইউজ করে কিনা, হাইব্রিড ভ্যারাইটি ইউজ করে কিনা, এই ধরনের বিভিন্ন আহ ইউ প্র্যাকটিস তোমাকে এনলিস্ট করতে হবে, মিনিমাম 10টা ম্যাক্সিমাম 15টা এটার ক্ষেত্রেও। আর এক্সটেন্ট অফ ইউজ, এটাও সেম 4 পয়েন্ট রেটিং স্কেলে মেজার হবে। হয় এটা দুই রকমের স্কেল হতে পারে, নেভার, রেয়ারলি, ওকেশনালি, রেগুলারলি, অথবা নেভার, লো, তারপর কি মিডিয়াম, হাই, এটাও হতে পারে। তোমার এই স্কেলও হতে পারে ইউজের সময়, অথবা এই স্কেলও হতে পারে যে কখনোই ইউজ করি না, অল্প ইউজ করি, মিডিয়াম ইউজ করি, হাই ইউজ করি, অথবা কখনোই ইউজ করি না, রেয়ারলি ইউজ করি, ওকেশনালি ইউজ করি, রেগুলারলি ইউজ করি, দুটাই ইউজ করতে পারো, বাট 4 পয়েন্ট রেটিং স্কেলে পাবা। স্কেলের ভ্যালু অন্য হতে পারে, বাট 4 পয়েন্ট রেটিং স্কেলে মেজার করবা। আর এরকম 10টা বা 15টা তোমার প্র্যাকটিস তোমাকে এখানে লিস্ট করতে হবে। তাহলে ইউজ কিসে মেজার হয়, কোন স্কেল দিয়ে মেজার করো? 4 পয়েন্ট রেটিং স্কেল। নলেজ কি কি দিয়ে মেজার করো? ব্লুমস ট্যাক্সোনমি। কয়টা লেভেল আছে ব্লুমস ট্যাক্সোনমিতে? 6টা। 6টা। ট্রেনিং নিড কি দিয়ে মেজার করবা? 4 পয়েন্ট রেটিং রেটিং স্কেল। স্কেল।
আর কি কি আছে? প্রবলেম কনস্ট্রেন্টস। কোনো একটা বিষয়ে রেসপন্ডেন্টরা কি কি প্রবলেম ফেস করে সেই জিনিসটা আমরা দেখতে চাই। এখানে আমরা এই যে প্রবলেম, দেখো প্রবলেম আমি 10টা বা 15টা, ওই যে এটার ক্ষেত্রেও সেম, এখানে কি প্রবলেম দেখো, ফেস ইন লিচি কাল্টিভেশনে কি কি প্রবলেম একজন ফেস করে। আমার টপিক হচ্ছে প্রবলেম ফেস বাই ফার্মার্স ইন লিচি কাল্টিভেশন। লিচি কাল্টিভেশনে কি কি প্রবলেম ফেস করে, এরকম 10টা বা 15টা প্রবলেম এখানে অ্যাড করবা। কি কি এখানে প্রবলেম আছে? আনঅ্যাভেলেবিলিটি অফ ইমপ্রুভড ভ্যারাইটি, আনঅ্যাভেলেবিলিটি অফ স্কিলড লেবার, non-availability of organic fertilizer, lack of suggestion from SAOs, non-availability of training, lack of technical knowledge, lack of proper advice, damage caused by rat, man, এগুলো প্রবলেম ফেস করতে পারে। এরকম জাস্ট মেজর কয়েকটা প্রবলেম এখানে লিস্ট করবা, 10 থেকে 15টা। স্কেল হবে কি, প্রবলেম কোন স্কেলে মেজার করা হয়, বলো কোন স্কেলে মেজার করব? 4 point rating scale. নট অ্যাট অল, লো, মিডিয়াম, হাই। 4টা পয়েন্ট, রেটিং স্কেল, সো 4 পয়েন্ট স্কেল। স্কেল। এবং স্কেলের ভ্যালু গুলা ঠিক রাখবা। তুমি একটা কথা চিন্তা করবা, স্কেল যখন তোমাকে কেউ বলবে যে আপনি এই প্রবলেমটা ফেস করেন কিনা, যে ইমপ্রুভড ভ্যারাইটি অ্যাভেলেবল না, এই প্রবলেমটা কি আপনি ফেস করেন? যদি কেউ ফেস না করে সে বলবে নো, নট এট অল, আমি এই প্রবলেম ফেস করি না। কেউ বলবে যে আমি একটু একটু, হ্যাঁ অল্প একটু ফেস তো করি, খুব বেশি না, তার ক্ষেত্রে লো। আমি বলছি, হ্যাঁ মাঝামাঝি ফেস করি, মানে খুব বেশিও না খুব কমও না, তখন সে দেখাবে মিডিয়াম। আবার কেউ বলবে হ্যাঁ অনেক বেশি ফেস করি, আমার ইমপ্রুভ ভ্যারাইটি নাই, তখন সে দেখাবে হাই। এই যে প্রবলেমের সাথে স্কেলটা ইয়ে করছো কিনা, এখানে যদি আমি দেই অন্য একটা স্কেল দিলাম, ধরো নট এট অল, লো, মিডিয়াম, হাই না দিয়ে অন্য কিছু দিলাম, যে স্ট্রংলি এগ্রি, এগ্রি, নিউট্রাল, আই স্ট্রংলি ডিসএগ্রি উইথ ইট, এটা কি যাবে এই এই প্রবলেমের সাথে? ধরো কেউ বলছে আপনি কি ইমপ্রুভড ভ্যারাইটি আনঅ্যাভেলেবিলিটি ফেস করেন, তখন আমি বলছি আই স্ট্রংলি এগ্রি উইথ ইট। আমার কম্পোনেন্টের সাথে স্কেল তো যেতে হবে, প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে স্কেল গুলো এমন ভাবে সেট করা হয় যাতে ওই স্কেল দিয়ে অ্যাকিউরেটলি আমি আমার প্রবলেম গুলো বা যে কম্পোনেন্ট গুলো সেগুলো আমি অ্যাকিউরেটলি মেজার করতে পারি। তো স্কেল এভাবে ডিফাইন হয়। তাহলে আমরা 3টা স্কেল মোটামুটি একভাবে দেখলাম, যেমন ট্রেনিং নিড সেটা 4 পয়েন্ট রেটিং স্কেলে মেজার করা হয়, ইউজ সেটাও 4 পয়েন্ট রেটিং স্কেলে মেজার করা হয়, প্রবলেমস 4 পয়েন্ট রেটিং স্কেলে মেজার করা হয়। আর অ্যাডপশন একটা ছিল টপিক, সেটাও 4 পয়েন্ট, সেটা আমি দেখাবো না, সেটা আমি পাই নাই, আমি ডেমোতে দিয়ে দিব, একই জিনিস। অ্যাডপশন অফ হাইব্রিড মেজ, এটাও 4 পয়েন্ট রেটিং স্কেলে মেজার করা হয়। এটা আমি যেহেতু একই সেটা আর দেখালাম না। দুটো আলাদা জিনিস আছে, একটা হচ্ছে নলেজ, বাকি সবগুলোই 4 পয়েন্ট রেটিং এ মেজার হয়, নলেজ আলাদা ছিল, আর একটা আলাদা আছে সেটা হচ্ছে অ্যাটিটিউড, ফার্মার্স অ্যাটিটিউড। অ্যাটিটিউড মেজার করার জন্য একটা স্পেসিফিক স্কেল আছে, যার বাইরে অ্যাটিটিউড মেজার করা যায় না। অ্যাটিটিউড মেজারের স্কেলে 5টা পয়েন্ট থাকে। এই স্কেলের তাহলে নাম কি হবে? 5 point ফাইভ rating scale. রেটিং স্কেল, 5 পয়েন্ট রেটিং স্কেল। 5 পয়েন্ট রেটিং স্কেল, তাই না? হুম। আচ্ছা, এসএ মানে হচ্ছে স্ট্রংলি এগ্রি, এ মানে হচ্ছে এগ্রি, ইউডি মানে আনডিসাইডেড, ডিএ মানে ডিসএগ্রি, এসডিএ মানে স্ট্রংলি ডিসএগ্রি। স্ট্রংলি এগ্রি, এগ্রি, আনডিসাইডেড, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। এখন আমাকে বলো, এটা কি ছোট থেকে বড়র দিকে যায়? যেমন
নো প্রবলেম, লো প্রবলেম, মিডিয়াম প্রবলেম, হাই প্রবলেম, সেটা 0 1 2 3 এভাবে যায়। কিন্তু এই স্কেলটা কি 0 থেকে 3 এর দিকে যায়, বা 5টা পয়েন্ট আছে, 0 থেকে 5 এর দিকে যায়? না ম্যাম। এটা কিন্তু যায় না। মাঝখানে একটা নিউট্রাল পয়েন্ট আছে, আনডিসাইডেড। সে নিউট্রাল অবস্থায় আছে। তার বাম দিকে গেলে হচ্ছে স্ট্রংলি এগ্রি আর এগ্রি, ডান দিকে গেলে হচ্ছে ডিসএগ্রি আর স্ট্রংলি ডিসএগ্রি। সো এটা কিন্তু অন্যান্য স্কেলের মতো না। এটাকে তুমি রেটিং স্কেল বলতে পারবা না। এটা অ্যাটিটিউড মেজার করা হয়। এই যে স্পেসিফিক যে স্কেলটা আছে, স্ট্রংলি এগ্রি, এগ্রি, আনডিসাইডেড, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, এটাকে বলা হয় লাইকার্ট স্কেল। 5টা পয়েন্ট আছে, তুমি এখানে 4 পয়েন্ট, সরি 5 পয়েন্ট লাইকার্ট স্কেলও বলতে পারো। 5 পয়েন্ট লাইকার্ট স্কেল। লাইকার্ট অ্যাটিটিউড মেজারের স্পেসিফিক স্কেল আছে, সেটাকে বলা হয় লাইকার্ট স্কেল। 5টা পয়েন্ট, এখানে 4টা পয়েন্টও থাকতে পারতো যদি আনডিসাইডেড না রাখতাম, বাট এটাকে তোমাকে যদি জিজ্ঞাসা করে অ্যাটিটিউড কোন স্কেলে মেজার করা হয়, তুমি বলবা লাইকার্ট স্কেল, যার 5টা ভ্যালু পয়েন্ট থাকে: স্ট্রংলি এগ্রি, এগ্রি, আনডিসাইডেড, ডিসএগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি। দেখো, স্ট্রংলি এগ্রি মানে একদম খুব ভালো মতো এগ্রি করছি, তার চেয়ে একটু কম এগ্রি। আনডিসাইডেড মানে আমি ডিসাইড করতে পারছি না, নিউট্রাল পয়েন্ট। ডিসএগ্রি মানে ওকে, একটু একটু ডিসএগ্রি করছি। স্ট্রংলি ডিসএগ্রি মানে অনেক বেশি ডিসএগ্রি করছি। এই যে স্কেলটা মাঝে একটা নিউট্রাল পয়েন্ট থেকে দুই দিকে পজিটিভ এবং নেগেটিভ, প্লাস এবং মাইনাস হয়ে যায়, এই স্কেলটাকে বলা হয় লাইকার্ট স্কেল। 5 পয়েন্ট লাইকার্ট স্কেল। 4 পয়েন্টও হতে পারে, একটা পয়েন্ট যদি আমরা বাদ দিই। অনেক সময় অনেকখানে দেখা যায় যে আনডিসাইডেড অপশনটা হয়তো বা রাখে না তারা, তো সেক্ষেত্রে 5 পয়েন্টের জায়গায় 4 পয়েন্ট। এখানে 5 পয়েন্ট 4 পয়েন্ট মানে ইন্ডিকেট করার দরকার নাই। এটা হচ্ছে লাইকার্ট স্কেলে মেজার হয় অ্যাটিটিউড। কোনো একটা টপিকের উপর একজন ইন্ডিভিজুয়ালের অ্যাটিটিউড কিরকম। যেমন এখানে ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টের বিভিন্ন ডাইমেনশন বা অ্যাসপেক্টের উপর একজনের অ্যাটিটিউড কিরকম। I am eager to use new tools that help monitor pond condition. আমি eagerly নতুন নতুন টুল ইউজ করতে চাই পন্ড কোয়ালিটি, পন্ড কন্ডিশন মেজার করার জন্য। আমি কি এটার সাথে এগ্রি করি না ডিসএগ্রি করি? অ্যাটিটিউড স্কেলে সব সময় এগুলো স্টেটমেন্ট আকারে থাকবে, একটা জেনারেল স্টেটমেন্ট। আমি এটা করব। I am eager to use. I avoid using apps or digital devices for pond management. I avoid using. দেখো, এখানে দুটো জিনিস আছে, প্লাস মাইনাস। এই স্কেলের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে আমরা স্টেটমেন্ট গুলো নির্ধারণ করি সেগুলো পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে ইকুয়াল পজিটিভ ইকুয়াল নেগেটিভ স্টেটমেন্টের সমন্বয় তৈরি করতে হয়। দেখো এখানে মনে হয় কয়টা আছে, 25টা আছে, এর অর্ধেক প্লাস অর্ধেক মাইনাস স্টেটমেন্ট। এগুলোকে বলা হয় স্টেটমেন্ট, একটা জেনারেল স্টেটমেন্ট যার সাথে ইদার আমি এগ্রি করি না হয় ডিসএগ্রি করি। এগ্রি করলে স্ট্রংলি এগ্রি করি, না হয় স্ট্রংলি ডিসএগ্রি করি। তাহলে অ্যাটিটিউড স্কেলে তুমি যখন করবে তখন তোমাকে স্কেল ঠিক রাখতে হবে এবং পজিটিভ নেগেটিভ ইকুয়াল ব্যালেন্স রাখতে হবে। তুমি 10টা থেকে 12টা বা 15টা স্টেটমেন্ট তুমি লিখবে, তার অর্ধেক পজিটিভ হতে হবে অর্ধেক নেগেটিভ। শুধু প্লাস সাইন দিলেই হবে না। দেখো, আই এম ইগার টু ইউজ, আই এম ইগার টু ইউজ এটা পজিটিভ কথা, আই অ্যাভয়েড ইউজিং এটা নেগেটিভ কথা। এটার সাথে এগ্রি করবো না ডিসএগ্রি করবো, এই হচ্ছে বিষয়। এরকম যে কোনো একটা টপিকে আমার স্টেটমেন্ট, আই ইউজ, আই উইল ইউজ, আই অ্যাভয়েড ইউজ, আই ডু নট ইউজ। অথবা এমন হতে পারে যে ক্লাইমেট চেঞ্জ এফেক্টস এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, এটা একটা পজিটিভ না হলে নেগেটিভ স্টেটমেন্ট। এটার সাথে এগ্রি ডিসএগ্রি করো কিনা, এটাও হতে পারে।
একটা জেনারেল স্টেটমেন্ট থাকবে, তার সাথে তুমি এগ্রি করছো না ডিসএগ্রি করছো, এই জিনিসটা অ্যাটিটিউডের মাধ্যমে দেখি। এবং বারবার বলছি, এখানে ইকুয়াল পজিটিভ এবং নেগেটিভ স্টেটমেন্ট রাখবা, লাইকার্ট স্কেল ঠিক রাখবা। এবং এখানে স্কেলিংটা কিরকম হবে? পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে স্কেলটা হয় এরকম, 5 4, এখানে কি 0 হবে? পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে পজিটিভ স্টেটমেন্টের সাথে স্ট্রংলি এগ্রি করছি, আমাকে দেয়া হবে 5। পজিটিভ স্টেটমেন্টের সাথে স্ট্রংলি ডিসএগ্রি করছি, আমাকে দেয়া হবে 1। নেগেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে উল্টা, 1 2 3 4 5, তুমি এভাবেই দিবা। নিচে ওখানে তো এসে দিলা, এখানে জাস্ট দিয়ে দিলা এটা। আপাতত তোমাকে এই লাইকার্ট স্কেলে তোমার স্কেল ভ্যালু না দিলেও হবে, 5 4 3 2 1 না লিখলেও হবে, কারণ এটা পজিটিভের ক্ষেত্রে একরকম হয়, নেগেটিভের ক্ষেত্রে একরকম হয়। পজিটিভে স্ট্রংলি এগ্রি হয় 5, তারপর 5 4 3 2 1 এভাবে যায়। আর এটা যদি নেগেটিভ স্টেটমেন্টের এটার জন্য হতো তাহলে এরকম হতো, 1 স্ট্রংলি এগ্রিতে 1 2 3 4 5। এই যে এটা যখন আমরা কোডিং করব পরের লেভেলে, তখন আমাদের এটা আরো ক্লিয়ার হবে। আপাতত অ্যাটিটিউডের ক্ষেত্রে তোমাকে এখানে স্কেল ভ্যালু দেওয়ার দরকার নেই, 5 4 3 2 1 না হলে 1 2 3 4 5। তুমি যদি দিতেই চাও তাহলে তোমাকে লিখে দিতে হবে যে ফর পজিটিভ স্টেটমেন্ট স্ট্রংলি এগ্রি হচ্ছে 5 4 3 2 1, আর ফর নেগেটিভ স্টেটমেন্ট 1 2 3 4 5, এভাবে। তাহলে অ্যাটিটিউডের ক্ষেত্রে কি কি হবে? তোমার স্কেলটাকে বলছি লাইকার্ট স্কেল, অবশ্যই ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এবং নেগেটিভ স্টেটমেন্ট থাকবে, এবং স্টেটমেন্টটা হবে একটা জেনারেল স্টেটমেন্ট, আমি এটা করি, আমি এটা পছন্দ করি, আমি এটা করব না, আমি এটা পছন্দ করি না, আমি মনে করি যে এটা হবে না, এই ধরনের স্টেটমেন্ট, যার সাথে ইদার তুমি এগ্রি করবা নাহলে ডিসএগ্রি করবা। এটাই দেখে অ্যাটিটিউডের মাধ্যমে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন টাইপ। এখন একটু লাগবে, আমি প্রত্যেকটা একদম খুবই করে একটা ডেমো দিয়ে দিব, অর্গানাইজড ভাবে তোমাদেরকে ডেমো দিয়ে দিব। তোমাদের একটা তোমাদের কাজ হচ্ছে সেই ডেমোটা প্রত্যেকটা ভেরিয়েবল সুন্দর করে দেখা যে কিভাবে আছে। তোমাদের একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, আমি সেই অ্যাসাইনমেন্টে একটা টপিক দিয়ে দিব, যেভাবে কোয়েশ্চেনটা হয় পরীক্ষায় সেরকম একটা টপিক দিয়ে দিব। সেখানে ওই টপিক অনুযায়ী তোমাকে ভেরিয়েবল গুলো তোমাকে নিজে থেকে জেনারেট করতে হবে। নলেজের জন্য ওই টপিক অনুযায়ী এই যে 2টা কোয়েশ্চেন করে, ইচ লেভেলে 2টা কোয়েশ্চেন করে এরকম মার্কিং করে করতে হবে। অ্যাটিটিউডের ক্ষেত্রে যে 10টা থেকে 12টা 15টা এরকম পজিটিভ নেগেটিভ স্টেটমেন্ট করতে হবে, স্কেল ঠিক রাখবা। তারপর ইউজের জন্য আলাদা করবা, ট্রেনিং নিডের জন্য আলাদা করবা। আমি যেই ডেমোটা দিব সেটারই তুমি তোমার টপিকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করবা, এবং অ্যাসাইনমেন্টটা এমন হবে যেভাবে তুমি পরীক্ষায় যেভাবে করবা। ফরম্যাটিং এর কথা বললাম, ফরম্যাটিং সুন্দর করে করবা। উপরে কভার পেজ থাকবে, কভার পেজে তোমার কোয়েশ্চেনিয়ারের নাম থাকবে, কার কাছে সাবমিট করছো সেগুলো থাকবে। একটা প্রপার কোয়েশ্চেনিয়ার অবশ্যই ওয়ান সাইডেড হতে হবে, লেখা ওয়ান সাইডেড, চারপাশে মার্জিন থাকবে, এবং কোয়েশ্চেনিয়ারের ফরম্যাটিং অনেক সুন্দর করে লিখে টপিক ওয়াইজ তোমার কোয়েশ্চেন সেট করবা, সেটা যেই ভ্যারিয়েবলই হোক না কেন। টপিক ওয়াইজ তোমাকে কোয়েশ্চেন সেট করতে হবে। এখন মার্কিংটা হবে কিভাবে? তুমি ডেমো দেখে তোমার কোয়েশ্চেন সেট করো, খুব ভালো কথা। তুমি অ্যাসাইনমেন্টে মার্ক তখনই পাবা না যখন একজনের সাথে আরেকজনটা মিলে যাবে, মানে কপি কপি পেস্ট করছো, এই ধরনের যদি হয় তাহলে তুমি 0 পাবা। আমি যদি দেখেছি যে কারোর সাথে কারোটা মিলেছে তাহলে সবাই 0, যাদের যাদের মিলবে তারা সবাই 0 পাবে।
তোমাদের ক্ষেত্রে এখানে অপশন হচ্ছে প্রথমত ব্রেইনস্টর্ম করবা যে ওই টপিকে কি কি কোয়েশ্চেন সেট করা যেতে পারে, জাস্ট স্কেল গুলা ঠিক রাখবা। একটা অ্যাডভান্টেজ হচ্ছে তুমি চাইলে এআই এর হেল্প নিতে পারো। সেক্ষেত্রে মাথায় রাখবা আমি এআই এর হেল্প নিচ্ছি, ওকে ফাইন। অ্যাসাইনমেন্টটা পুরো এআই দিয়ে করলাম, ওকে ফাইন, খুব ভালো। পরীক্ষার মধ্যে কিন্তু তোমাকে এআই দেওয়া হবে না, এটাও মাথায় রেখো। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তুমি এআই ইউজ করো, কোনো প্রবলেম নাই, করো। বাট আমি যেভাবে লেকচার দিয়েছি, এআই এ কিন্তু সব সময় একই হয় না। তুমি যখন বলবা যে আমাকে এই লেভেলের দুইটা কোয়েশ্চেন দেন, ও কিন্তু নিজের মতো দিবে, আমি যেটা বলছি সেটার মতো দিবে না। সো কতটুকু বুঝলা, সেটা কতটুকু অ্যাপ্লিকেশন করতে পারছো, এটা তোমার ব্রেইনের উপর ডিপেন্ড করবে। এবং তুমি যদি পুরাটাই এআই দিয়ে করো, খুব ভালো কথা, পরীক্ষার মধ্যে কিছুই পারবে না। এটা তুমি লিখে রাখো। প্রথমত ডেমো দেখবা, আমি যে ডেমোটা দিব ওটা খুবই অর্গানাইজড ওয়েতে আমি দেওয়ার চেষ্টা করব। সেই ডেমো দেখবা, দেখার পর লাইব্রেরিতে মাস্টার সেকশনে এক্সটেনশনের যে থিসিস গুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। সেগুলোতে টপিক ওয়াইজ আলাদা আলাদা কোয়েশ্চেনার আছে, সেগুলো একটু দেখবা। দেখে তোমার অ্যাসাইনমেন্ট তুমি তৈরি করবা। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আর গত ক্লাসে, গত যেই অ্যাসাইনমেন্টটা আছে, 1 নাম্বার, সরি অ্যাসাইনমেন্ট না, 1 নাম্বার স্টাডি যেটা জমা দিয়েছো, শীটের মধ্যে স্টাডি অন নাই দেখে কেউই কি স্টাডি অন লিখবা না? আমাকে সবাইকে, একটা গ্রুপের খাতা সাইন করেছি, সবাইকে স্টাডি অন লিখে দিতে হয়েছে। কেন? নেক্সট যারা সাইন করাবে, সম্ভবত কালকে ডেট আছে সাইন করানোর, দয়া করে ঠিক মতো লিখবা স্টাডি অন মেথডস অফ ডেটা কালেকশন। আর সেকেন্ড স্টাডি এবং অ্যাসাইনমেন্ট এবং থার্ড স্টাডি এগুলো আমি একসাথে সাইন করব। কবে সাইন করাবা সেটা এখন বলো। তোমাদের সম্ভবত আহ নেক্সট উইকের পরের উইকে তোমাদের এক্সাম হবে, মিড টার্ম বাকি আছে, সেটা হবে। কবে অ্যাসাইনমেন্ট জমা দিবা প্লাস খাতা জমা দিবা? আমাকে কালকে ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ফার্স্ট স্টাডি সাইন করালে আমি কালকেই তোমাদের খাতা ফেরত দিয়ে দিব। সেক্ষেত্রে আমার মনে হয় আগামী উইকে, মানে নেক্সট উইকের পরের উইক, আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার তোমরা খাতা তো সাবমিট করতে পারো, সবগুলো মিলিয়ে। এখন বলো কি কি করবা। কথা বলতে হবে। ম্যাম 13 তারিখের দিকে কি ম্যাম বলতেছেন? কি? ম্যাম 13 তারিখ কি ম্যাম, পরের বৃহস্পতিবার? আচ্ছা, আজকে 1 তারিখ, 6 তারিখ, 13 তারিখ, হ্যাঁ 13 তারিখের কথা বলেছি। সেকেন্ড স্টাডি, থার্ড স্টাডি এবং অ্যাসাইনমেন্ট। থার্ড স্টাডি 1 পেজ, সেটা লিখতে কোনো ইয়েই না। সেকেন্ড স্টাডি লিখতে হবে প্লাস অ্যাসাইনমেন্ট করতে হবে 13 তারিখ, অথবা 16 তারিখ। ম্যাম 16 তারিখই দেন তাই। তোমাদের পরীক্ষার ডেট টেট কিছু হয়েছে কিনা সেটা আগে বলো। ম্যাম পরীক্ষার ডেট তো ম্যাম মানে আলাদাভাবে ইচ্ছে আর কি, গ্রুপ ওয়াইজ, কিন্তু এক্সটেনশনের ব্যাপারটা তো জানি না। এক্সটেনশন সব একসাথে হবে, এক্সটেনশনের ব্যাপার আলাদা। জি ম্যাম, বাকি ল্যাব মিট গুলো ম্যাম হচ্ছে ম্যাম। কবে শেষ হবে? ম্যাম এই যে এই সপ্তাহে ম্যাম 3টা হওয়ার কথা। এই সপ্তাহে এক্সটেনশন হবে না। জি ম্যাম। চান্স আছে পরের সপ্তাহে এক্সটেনশন হওয়ার। সেক্ষেত্রে কয়টাতে কয়টা সাইন করা থাকতে হবে সেটা আমরা এখনো ডিসিশন নেই নাই। সম্ভবত বাকিরাও সেকেন্ড স্টাডি হচ্ছে করবে না, জানি না আমি, আসলে এখন আমাদের কথা হয়নি। তোমরা অ্যাসাইনমেন্টটা যদি হচ্ছে করতে চাও যে একটু টাইম নিয়ে করব, সেটা তাহলে করতে পারো। বাট সেকেন্ড স্টাডিটা, থার্ড স্টাডিটা লিখে রেখো অ্যাটলিস্ট, অনেক সময় আছে।
এই পুরা উইকটা দিয়েছি, তারপরের উইকটা পুরাটা দিয়েছি। 16 তারিখেই ধরে রাখো যে বাকি 2টা স্টাডি এবং অ্যাসাইনমেন্ট 16 তারিখে একসাথে সবগুলো সাইন করব। জি ম্যাম। ওকে। আর ইনস্ট্রাকশন সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, যে অ্যাসাইনমেন্ট কিভাবে করব না করব? ম্যাম অ্যাসাইনমেন্টে কি হাতেই করবো নাকি ম্যাম প্রিন্ট আউট করে দিব? হাতে। হাতে করে এটা কপি করার তো কোনো সুযোগ নাই যে আমি দেখে দেখে কপি করছি। এটা সম্পূর্ণ তোমার নিজের আইডিয়া থেকে তোমাকে করতে হবে। এমন না যে আমি দেখে দেখে কপি করছি। যেহেতু টপিক থাকবে স্পেসিফিক, সেই টপিক অনুযায়ী তোমাকে কোয়েশ্চেন সেট করতে হবে। সো আমি ইনস্ট্রাকশন তোমার যে ডেমোটা দিব সেখানে আমি সুন্দর করে ইনস্ট্রাকশনে দিয়ে দিব কিভাবে অ্যাসাইনমেন্ট করবা। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে 2 সপ্তাহ আছে, আমার কাছে জিজ্ঞাসা করে যাবা। আমি জি ম্যাম। আগামীকাল একবার আসবা সিয়ার। আগামীকাল যখন হচ্ছে খাতা সাইন করাতে আসবা, আমাকে মনে করায় দিও যে শিট দিব, বাকি 2টো স্টাডির এবং হচ্ছে অ্যাসাইনমেন্টের দিব, ডেমো দিব, প্লাস হচ্ছে অ্যাসাইনমেন্টটা দিব। জি ম্যাম। ওকে। আর কার কোনো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনের বিষয়ে? বলো। সবাই বুঝে গেছো, তার মানে সবাই পারবা। ভেরি গুড। থার্ড স্টাডি 2 মিনিটের একটা আলোচনা। থার্ড স্টাডি খুবই ছোট। এই আলোচনা আমরা অলরেডি সব করে ফেলেছি, এটা নিয়ে আমাদের আর আলোচনার কিছু নাই। আমি এইটা 2 মিনিট এটা নিয়ে কথা বলে আমি শেষ করে দেব। থার্ড স্টাডির নাম হচ্ছে স্টাডি অন প্রসিডিওর অফ ইন্টারভিউ। স্টাডি অন দি প্রসিডিওর অফ ইন্টারভিউ, এটা হচ্ছে থার্ড স্টাডি। আমরা প্রথমটাতে ডেটা কালেকশন মেথড পড়েছি, দ্বিতীয়টাতে ইন্টারভিউ শিডিউল বা কোয়েশ্চেনিয়ার কিভাবে প্রিপেয়ার করতে হয়, কোয়েশ্চেনিয়ারের টাইপ, এগুলো শিখেছি। থার্ডটাতে হচ্ছে কিভাবে একটা ইন্টারভিউ নিব, প্রসিডিয়ার অফ ইন্টারভিউ। একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছি, সেটা দিয়ে আমরা ইন্টারভিউ কিভাবে নেব সেই জিনিসটা আমরা থার্ড স্টাডিতে শিখবো। স্টাডি অন দি প্রসিডিয়ার অফ ইন্টারভিউ। এখানে কোয়েশ্চেন আসবে যে ইন্টারভিউ বলতে কি বোঝো, ডিফাইন ইন্টারভিউ, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারভিউ। ইন্টারভিউ কি? ফেস টু ফেস সেটিং এ একজন মানুষকে কোয়েশ্চেন, একটা অবজেক্টিভ অনুযায়ী তাকে ফেস টু ফেস সিচুয়েশনে তার কাছ থেকে কিছু কোয়েশ্চেনের আনসার নেয়াই হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ ইট কুড বি অনলাইনেও হতে পারে, বাট এই কনসার্নে আমরা জানি যে ফেস টু ফেস সেটিং এ একজন মানুষের কাছ থেকে নির্দিষ্ট অবজেক্টিভ অনুযায়ী কিছু কোয়েশ্চেন করে তার আনসার নেওয়াটাই হচ্ছে ইন্টারভিউ। পয়েন্টস টু বি কনসিডার্ড ইন কন্ডাক্টিং অ্যান ইন্টারভিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এটা পরীক্ষায় আসবে। কি কি পয়েন্ট মাথায় রাখবো? আমার মাথায় অবজেক্টিভ থাকবে, একটা ওয়েল কনস্ট্রাক্টেড ইন্টারভিউ থাকবে, আমি কোন উদ্দেশ্য নিয়ে তাকে প্রশ্ন করছি সেটা থাকবে, একটা ওয়েল কনস্ট্রাক্টেড ইন্টারভিউ শিডিউল বা কোয়েশ্চেনার থাকবে যেটা ইউজ করে ইন্টারভিউয়ার কোয়েশ্চেন মানে আনসার নিবে বা ডেটা কালেকশন করবে সেটা। তারপরে যেখানে আমরা ডেটা কালেকশন করতে যাচ্ছি সেই ফার্মাররা বা সেই রেসপন্ডেন্ট সম্পর্কে আমাদের আগে থেকে ধারণা থাকতে হবে, সেই পরিবেশ সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপর আগে থেকে সেই এলাকার এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স জানা থাকতে হবে, সোশিও ইকোনমিক কন্ডিশন জানা থাকতে হবে। আগে থেকে তাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে আমরা অমুক দিন আপনাদের কাছে ডেটা কালেক্ট করতে চাই, এই জায়গায় করতে চাই, এই জিনিসগুলো আগে থেকে তাদেরকে জানাতে হবে। এবং লোকাল যে এক্সটেনশন এজেন্ট থাকে, যেমন হচ্ছে লোকাল লিডার বা এক্সটেনশন অফিসার যারা আছে, তাদের সাথে কথা বলে আমার ফার্মারদের কাছ থেকে আমার ইন্টারভিউ নিতে হবে। তাহলে দুটো জিনিস, ইন্টারভিউ কি, ফেস টু ফেস সেটিং এ কারো কাছে কোয়েশ্চেন করব, ডেটা কালেকশন করা, নির্দিষ্ট অবজেক্টিভ নির্দিষ্ট কোয়েশ্চেন মাথায় রেখে একটা কোয়েশ্চেনিয়ার ইউজ করে যেটা নিব সেটা হচ্ছে ইন্টারভিউ।
কি কি বিষয় মাথায় রাখবো? আমার মাথায় অবজেক্টিভ ক্লিয়ার থাকতে হবে, কোন টপিকে নিচ্ছি, একটা ভালো কোয়েশ্চেনার থাকতে হবে, যে এলাকায় যাব আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব, প্লেস টাইম সবকিছু জানিয়ে যাব, লোকাল এক্সটেনশন এজেন্টদের সাথে কথা বলে যাব, যে এলাকায় যাব তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন, সেই পরিবেশ সেগুলো জানবো, আর হচ্ছে আগে থেকে এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স যদি জানা থাকে সেগুলো জেনে যাব। খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন যেটা আসবেই, স্টেপস অফ ইন্টারভিউইং। এটা সব ধরনের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই 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 আসবে। এনলিস্ট দি স্টেপস অফ ইন্টারভিউইং প্রসেস। একটা ইন্টারভিউয়ে কি কি স্টেপ ফলো করতে হয়? প্রথমত, তোমাকে সুন্দর করে সেজে গুজে যেতে হবে, মানে পরিপাটি হয়ে যেতে হবে, মেইনটেনিং আ নিট পার্সোনাল অ্যাপিয়ারেন্স। এখানে একটা কোয়েশ্চেন আসে, এস্টাবলিশিং র্যাপো, RAPPORT। অনেকে এটাকে বলবে, আমাদের টিচাররাও অনেকে বলবে র্যাপোর্ট বলতে কি বোঝো? র্যাপোর্ট, ইটস নট র্যাপোর্ট, ইটস র্যাপো। এস্টাবলিশিং র্যাপো, ভাইবার কোয়েশ্চেন, রিটেনের কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই র্যাপো? র্যাপো কি? তুমি একজনের সাথে কথা বলবা, তার কাছ থেকে ইন্টারভিউ নিবা, তার কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করবা। তো তুমি যেই তাকে প্রশ্ন করলা যে আপনার এই কি, আপনার অমুক কি, আপনি এটার কথা বলেন ওটার কথা বলেন, সে তুমি কি যেই তার সাথে পরিচিত না হয়েই তোমার হচ্ছে তোমাকে সে আনসার করতে থাকবে? নো। র্যাপো হচ্ছে একজন মানুষ যার কাছ থেকে আমি ডেটা নিব, তার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা, তার সাথে একটা খুবই মানে একটা মানে কি বলবো, পজিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে আপনি খেয়েছেন, আপনি কি করেন, আপনি আসলে আপনার বাসায় কে কে আছে, মানে তার সাথে একটা ইনিশিয়াল যে ইন্ট্রোডাকশন, যে সে তোমার সাথে যে কথা বলবে সে ইজি হবে তোমার সাথে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে হবে তোমাকে, যাতে সে একটা ফিলিং অফ ট্রাস্ট তার মধ্যে হয় বা কনফিডেন্স তার মধ্যে হয়, যে এই যে লোকটা আমার ইন্টারভিউ নিতে আসছে সে ভালো একজন লোক, তাকে আমি বলতেই পারি, সে যাতে হেজিটেট না করে, সে যাতে রিলাক্টেন্ট ফিল না করে। তাহলে র্যাপো কি? এস্টাবলিশিং আ ফ্রেন্ডলি রিলেশনশিপ বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমার ইন্টারভিউয়ের সাথে, আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক স্থাপন করা, যাতে সে ইজিলি আমার কোয়েশ্চেনের আনসার, উইদাউট এনি হেজিটেশন সে আমার কোয়েশ্চেনের আনসার দিতে পারে। এটা হচ্ছে র্যাপো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের পুরা লাইফেও এই এই ওয়ার্ড তোমরা বহুবার শুনবা। দয়া করে এটাকে র্যাপোর্ট বলবা না। র্যাপোর্ট, রিপোর্ট এগুলো আলাদা জিনিস। বানান র্যাপোর্ট, বাট ইট ইজ প্রোনাউন্সড অ্যাজ র্যাপো। র্যাপো মানে কি? কারোর সাথে ইনিশিয়াল, যাকে আমি চিনি না, তার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার বা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করা, যে যাতে সে আমার সাথে ইজি হয়। তাহলে ইন্টারভিউয়ের স্টেপ কি, ইন্টারভিউইং এর স্টেপ কি? একটা সুন্দর নিট পার্সোনাল অ্যাপিয়ারেন্স নিয়ে যাব, ভালো দেখতে, আমাকে ভালো লাগবে, পরিপাটি রাখবে, উস্কো খুস্কো চুল, পাগলের মতো যাব না। তার সাথে এস্টাবলিশিং র্যাপো, র্যাপো এস্টাবলিশ করব, ইনফরমেশন সিকিউর করব। থার্ড স্টেপ, সিকিউরিং ইনফরমেশন। আমার যেই যেই কোয়েশ্চেন আছে সেগুলো তার কাছ থেকে, রেসপন্ডেন্টের কাছ থেকে সেগুলো আনসার নিব, এবং সে যদি কোনো কোয়েশ্চেন বুঝতে না পারে খুবই পোলাইটলি তাকে সেই কোয়েশ্চেন বুঝিয়ে তার কাছ থেকে আনসার নিব। তারপর ক্লোজিং, তার ইনফরমেশন নেওয়া শেষ, ক্লোজিং দ্য ইন্টারভিউ। তাকে থ্যাংক ইউ দিবা, যে আপনি আমাকে এত সময় দিলেন, অনেকক্ষণ সময় দিলেন, সব কোয়েশ্চেনে আনসার করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এগুলো দেওয়ার জন্য। তাকে এইভাবে বলে ইন্টারভিউটা ক্লোজ করা। এরপর এডিটিং দ্য শিডিউল। ধরো তুমি যখন ইন্টারভিউ ক্লোজ করলা, পরবর্তী ইন্টারভিউ যাওয়ার আগে যেই কোয়েশ্চেনার ইউজ করে ইন্টারভিউটা নিয়েছো সেটা চেক করবা, যে কোনো কোয়েশ্চেনের আনসার বাদ আছে কিনা, কোনো কনভার্সন বাকি আছে কিনা। ধরো যে সে ফার্ম সাইজ বললো বিঘাতে, বাট আমি মেজার করছি হেক্টরে, তুমি তখন সেটা বিঘা থেকে হেক্টরে কনভার্ট করে নিবা। আবার দেখা গেল ইনকমপ্লিট আছে কোনো আনসার, সে দেয় নাই, বা আমি নিতে ভুল করেছি, কোনো একটা দাগাই নাই, এই জিনিসগুলা ঠিক করে নিবা। ইন্টারভিউ ক্লোজ করার পর পরবর্তী ইন্টারভিউ যাওয়ার আগে ইন্টারভিউটা, মানে আগের ইন্টারভিউ শিডিউলটা
ফাইনালাইজ করা, যত ভুল আছে, এরর আছে, ইনকমপ্লিট রেসপন্স আছে, সেগুলো করাই হচ্ছে এডিটিং দ্য শিডিউল। এই হচ্ছে ইন্টারভিউয়ের স্টেপ। কয়টা? 1 2 3 4 5টা স্টেপ ইন্টারভিউ: মেইনটেইনিং আ নিট পার্সোনাল অ্যাপিয়ারেন্স, এস্টাবলিশিং র্যাপো, সিকিউরিং ইনফরমেশন, ক্লোজিং দ্য ইন্টারভিউ, এডিটিং দ্য শিডিউল। অ্যাডভান্টেজ লিমিটেশন, আমি এটা নিজেরা পড়ে নিবা, এগুলো আসে পরীক্ষায়। অ্যাডভান্টেজ লিমিটেশন সবগুলাতেই আসে। সো এটা খুবই ছোট একটা শীট। স্টাডি অন দ্য প্রসিডিওর অফ ইন্টারভিউ, কি কি হতে পারে, ডিফাইন ইন্টারভিউ, কি কি পয়েন্ট কনসিডার করবা ইন্টারভিউ এর সময়, এবং স্টেপস ইন ইন্টারভিউ প্রসেস, স্টেপ গুলো তোমাকে জিজ্ঞাসা করবে ভাইবা, এবং র্যাপো কি সেটা জিজ্ঞাসা করবে। এই হচ্ছে থার্ড স্টাডি। কারো কোনো কোয়েশ্চেন আছে? বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম লাস্ট মে- এক্সপ্লেইনমেন্টের নামটা কি? স্টাডি অন দ্য প্রসিডিউর অফ ইন্টারভিউ। হ্যাঁ, আমি ইয়েতে ঠিক করে দেবো, তোমার শীট যেটা দিব সেখানে থাকবে। অ্যাকচুয়ালি শীট গুলা হচ্ছে নোমান স্যার দিয়েছে, তো সম্ভবত ওখানে জাস্ট টপিকটার নাম লিখেছে, ওই জন্য অনেকে ভুল করেছে, স্টাডি অন দেয়নি বা অনেক কিছু দেয়নি। আমি পরবর্তী যে স্টাডি গুলো আছে সেগুলো আমি ইয়ে করে দিব, ঠিক করে দিব। কি জানি দেখাতে চাইলাম। কারো কোনো কোয়েশ্চেন নাই? ম্যাম ম্যাম আমাদের বলো। ল্যাব মিট তো ম্যাম চলমান ম্যাম। 2 আর 3 নাম্বারটা আমি 16 তারিখে দেই, আর ম্যাম অ্যাসাইনমেন্ট একটু পড়ে নিলাম ম্যাম, ভালো হতো। জি ম্যাম। অ্যাসাইনমেন্ট ফাইনাল পরীক্ষার পর দিবা? না ম্যাম, মানে এরপরে সব শোনো, অ্যাসাইনমেন্ট কেন আগে দিতে হবে? অ্যাসাইনমেন্টের মার্কিংটা বা রিমার্ক যেটা আছে সেটা তোমার খাতায় 2 নাম্বার স্টাডির সাথে যাবে। তো আমি যখন 2 নাম্বার স্টাডি সাইন করব, সেখানে রিমার্কটা আমাকে দিতে হবে। সো আলাদা দিলে এটা একটা প্রবলেম হয়। আর অ্যাসাইনমেন্টটা যে খুব বড়, তোমাকে অনেক কিছু ভেবেচিন্তে অ্যাসাইনমেন্ট করতে হবে, আমি তো বলছি সেটা তো করতে হবে না। তুমি এখানে এআই হেল্প নিতে পারো, একটা দিয়ে জাস্ট সেটা লিখবা। এটা এখন পরীক্ষা কবে হয় আমি দেখি, আর কয়টা সাইন করাতে বলে দেখি। যদি দেখি যে 16 তারিখ আহ দুটাই ইয়ে হচ্ছে, মানে আরে ইয়েগুলো তো ছোট ছোট স্টাডি গুলা, অলরেডি তো 2 উইক সময় দিয়েছি, তুমি তো 1 উইকেই তুমি ইয়ে করতে পারো। খাতা দুটো তো 1 উইকেই লেখা শেষ হবে, তোমার পরবর্তী লিখো, স্টাডি গুলা লিখো, পরের উইক পুরো উইকটা তোমার অ্যাসাইনমেন্টের জন্য আছে, প্লাস শুক্র শনি তো আছেই। এই জন্যই বলছিলাম, অনেক টাইম তো দিয়েছি অলরেডি। বলো, কি বলবা? কি বলবা বলো। কথা বলতে হবে, আদারওয়াইজ আমি 16 তারিখ ইয়ে করবো, 16 তারিখে দিতে হবে সবাইকে। 16 তারিখে ঠিক আছে। আমি তো তাই বলছি, কারণ অনেক সময় দিয়েছি। আর এরপর যদি হয় তখন তোমার ফাইনাল পরীক্ষা আসবে, আমাকে তো সাইন করতে হবে জিনিসগুলো, অ্যাসাইনমেন্ট তো চেক করতে হবে, আমার তো আমাকে সময় দিতে হবে তো পরেরগুলোর জন্য। তখন ফাইনাল পরীক্ষা এসে গেলে আমি কিভাবে কি করব? জি ম্যাম, 16 তারিখে তাহলে। 16 তারিখ ফাইনাল। এরপরে আর একটা কথা, এদিক ওদিক আমি কিছু শুনতে চাই না, 16 তারিখে তোমাদেরকে দিতে হবে। আর কি জানি দেখাতে চাইলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে নিড পার্সোনাল অ্যাপিয়ারেন্স, কিভাবে যাবা কিভাবে যাবা না সেটা। আর একটা জিনিস মাথায় রাখবা, ইন্টারভিউ নেয়ার সময় রেসপন্ডেন্টের সাথে অলওয়েজ তোমাকে এরকম তার লেভেলে বসতে হবে। তুমি চেয়ারে বসে আছো, তোমার ফার্মার নিচে মাটির মধ্যে বসে গড়াগড়ি খাইতেছে, সেখান থেকে আনসার করতেছে, নো, অলওয়েজ সেম লেভেলে বসে ইন্টারভিউ নিবা বা নিতে হয়। আর কিভাবে যাবা না ইন্টারভিউ দিতে, এই যে এভাবে যাবা না। ওকে, এই হচ্ছে তোমাদের এই লেভেলের যত স্টাডি আছে সেগুলো আমার মোটামুটি পড়ানো শেষ। কারো যদি
কোনো প্রবলেম লাগে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমার অফিসে এসে আমার কাছ থেকে অ্যাসাইনমেন্টের জিনিসগুলো বুঝিয়ে নিতে পারো। আমি ডেমোটা কালকে দিয়ে দেবো, কালকে অবশ্যই আমাকে মনে করাবা ডেমো আর ইয়ে দেওয়ার কথা। মেগাবাইট শেষের পথে ফকিন্নি। আচ্ছা, আর কার কোনো কথা আছে বলো। না ম্যাম। আমি পার্টিসিপেন্টদের যাদের যাদের আইডি পেয়েছি, আমি তাদের আইডি গুলাই কনসিডার করব। যারা এখনো মানে ইয়ে করো নাই তাদের আইডি কনসিডার করার মানে এটা সম্ভব না আমার পক্ষে। যারা চ্যাট বক্সে দিয়েছো, আমি তো চ্যাট বক্স থেকে আইডি নিতে পারবো না, সো এটা পসিবল না। 66 জন আজকে প্রেজেন্ট ছিল, 66 জন 2টা অ্যাটেন্ডেন্স পাবা, বাকিরা 2টাতে অ্যাবসেন্ট পাবা। এটা হচ্ছে ইয়ে। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে, আমি মোটামুটি অনেকবারই স্ক্রিনশট নিয়েছি যারা যারা উপস্থিত ছিল, প্লাস আমার জুম থেকেও দিবে পার্টিসিপেন্ট লিস্ট, সো সেই দেখে সবার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো।